You did something right যেটার কারণে এত বছর পরেও you are still relevant. You will see a lot of people in Bangladesh you know are criminals. Newspaper headline দেখবি, খবরের কাগজ দেখবি, but they are still going on fully আরামসে with their empires because work life, তাদের profession, তাদের টাকা পয়সা has nothing to do with their personal life. তাহলে সাকিব আল হাসানের সবাই কেন হেট করতেছে? So why do you think there isn't enough Salman Muqtadir yet? কারণ ক্রাউডটা এখনো স্টার্ভিং, এখনো ব্র্যান্ডের এনাফ মানুষ নেই যারা এনে দিতে পারবে। বাট আই থিঙ্ক যখন এনাফ মানুষ আসবে তোমার মতো যারা আসলে এরকম ব্র্যাক এনে দিতে পারবে, ওই সময় আই থিঙ্ক আস্তে আস্তে চেঞ্জ হবে। 20 কোটি মানুষের মধ্যে you're telling me there's one Salman Muqtadir and not second Salman Muqtadir in last 12 years. আমি একটা সার্ভিস বিক্রি করি এন্ড আমি আউটসোর্সিং মাই সার্ভিস, আমি বিদেশে বিক্রি করতেছি। বাংলাদেশে অনেক বড় সফটওয়্যার কোম্পানি আছে ওলিও, ওরা ওদের ডিজিটাল প্রোডাক্ট বিদেশে বিক্রি করে ফেলতেছে। আমাদের কন্টেন্টটা তাহলে বিদেশে যায় না কেন? আমি যদি আজকে ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট হইতাম, বাংলাদেশ উড বি দ্য লাস্ট অপশন যেটাকে আমি চুজ করতাম। বাকি থাকে কি? তুই বলতে পারোস বাংলাদেশে তো 20 কোটি মানুষ, হিউজ পপুলেশন, ওই পপুলেশন তুই কোথায় কাজে লাগবে একমাত্র লেবার খাটানো ছাড়া? মোস্ট অফ দ্য পিপল ইউ হ্যাভ সিন যে হয়তো স্কিল ডেভেলপ করেনি, ইটস নট বিকজ ওর টাকা পয়সা কম, ইটস নট বিকজ ওর পারতেছে না, ইটস অনলি বিকজ ও ট্রাই করতেছে না। বাংলাদেশের অনেক ক্রিয়েটারে কি যেন সাস্টেন করতে পারে না, কারণ হচ্ছে কি তাদের একটা প্রপার মনিটাইজেশন ফর্মুলা নাই। হার্ডশিপ থাকে, সবার হার্ডশিপ সেম না, বাট থাকে সবারই। সবাই কিন্তু ওভারকাম করে যারা সাকসেসফুল। যারা ওভারকাম করে না, ওকে যদি 2 কোটি টাকাও ধরা দিস পারবে না। ইলন মাস্ক অনেকে বলেন ওর বাপ তো বড় লোক ছিল, বড় লোক তো অনেকের বাপ ছিল, কয়টা ইলন মাস্ক হইতে পারছে। আমরা করি কি এগুলা বলে বলে নিজেকে সান্ত্বনা দিই যে আমার টাকা থাকলে আমিও পারতাম। ওর জ্ঞান, ওর যে নলেজ, তোরে 5 কোটি টাকা কেন 100 কোটি টাকা দিলে নলেজ তুই পারবি না। তোমার জন্য কত টাকা হইলে ইউ উড বি স্যাটিসফাইড? বিফোর আই অ্যান্সার টু ইউর কোয়েশ্চেন, হ্যালো ভাই, ওয়েলকাম টু দ্য শো। আমার নাম হচ্ছে দ্য ব্লু প্রিন্ট। এখানে আমি চেষ্টা করি মেন্টর ফিগার্স মানে গুরুদের নিয়ে আসবো, তারা আমার লাইফে যেসব প্রবলেম মেন্টর বলছিস না মেন্টাল বললি? না না মেন্টর 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 আচ্ছা তাহলে ঠিক আছে, ঠিক আছে মেন্টর যদি অ্যাকুরেট হইতো দুইটাই, বাট আমি মেন্টরদের নিয়ে আসি যারা হচ্ছে আমার লাইফে আমার ইস্যু টিস্যু আমি বলি, তারা আমাকে সলভ করার চেষ্টা করে। সো ফার্স্ট আই উড স্টার্ট উইথ দিস যে ডু ইউ থিঙ্ক তুমি বাংলাদেশের ইউটিউব সিনের ওজি? যদি মানুষের পার্সপেক্টিভ থেকে বলি, আমি অলওয়েজ বিলিভ করি লোকে যাকে বড় করে বড় সে নয়। সো ইউ নো মানে আমি ওটা বলতে যে নিজে যাকে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয়। সো পড়াশোনা না করলে এটাই হয়। এনিওয়েজ, বাট ওই থিওরিতে বিলিভ করি ইফ পিপল থিঙ্ক আই এম ওজি, আই এম ওজি, ইফ দে থিঙ্ক আই এম নট, মানে ওরা যেটা আমাকে পারসিভ করে আমি সেটাই, আমি কখনো নিজেকে ওদের কাছে প্রুফ করতে চাই না। আই থিঙ্ক হোয়াট এভার দে পারসিভ ইজ দ্য রিয়েল মি। রাইট, অ্যাগেন আই উইল ডিসঅ্যাগ্রি, কারণ হচ্ছে গিয়ে তুমি কি বিশ্বাস করো না বিশ্বাস করো না আমার যায় আসে না। কারণ হচ্ছে ওজি মানে হচ্ছে যে বাংলাদেশের সিন শুরু করছে যারা, আই থিঙ্ক কেউই নাই তোমার মতো এত এক্সপিরিয়েন্স ওয়াইজ আমার থেকে অ্যাকচুয়ালি বেশি কেউ নাই। হয়তো 1 মাস আগে 2 মাস আগে কেউ অ্যাকাউন্ট খুলতে পারে, কিন্তু এক্সপেরিয়েন্স খুলছে, বাট মানে কাজ ওয়াইজ অ্যাকচুয়ালি করে গেছে এরকম এক্সপেরিয়েন্স, বিকজ ভলিউমের একটা ব্যাপার আছে, ডেপথের ব্যাপার আছে, তো তোমার উইথও আছে ডেপথও আছে। তো আই থিঙ্ক ইউ হ্যাভ ডান সামথিং রাইট। কারণ তুমি যখন শুরু করতে সময় আমি ক্রেজি বাংলাদেশিকে দেখতাম, অনেক ইউটিউবারদেরকে দেখতাম যারা এখন আর সাস্টেন করতে পারে নাই। ইউ ডিড সামথিং রাইট যেটার কারণে এত বছর পরেও ইউ আর স্টিল রেলিভেন্ট। কিছু সময় আই থট যে যখন তোমার কাছে যদি মনে হয় যে আমি ভিডিও বানাবো, তো আমার কাছে এনার্জি নেই, তোমার কিছু স্ট্যাটাস কাজ করছে, যখন স্ট্যাটাস কাজ তুমি কিছু কমেন্ট দিছো, কমেন্ট কাজ করছে, ওইগুলো মানুষজনের কমেন্টও স্টোরি দিয়ে দিচ্ছিল, দ্যাট ইজ অলসো কন্টেন্ট। যখন মানুষজনের চেহারার সামনে বারবার আসতেছে তার মানে হচ্ছে দে রিমেম্বার মি, বিকজ আউট অফ সাইট আউট অফ মাইন্ড, রাইট? সো ইউ ফিগার সামথিং আউট। হোয়াট ইজ দ্যাট থিং যেটা অন্যান্য ক্রিয়েটাররা তোমার জেনারেশনের বা এখনকার জেনারেশনেও রেলিভেন্সি তারা রাখতে পারে না? যে কোনো কিছুতে সাকসেসফুল হইতে গেলে তোর ডিসিপ্লিন ফলো করতে হবে। চাইলে ওটা একটা আর্মি অফিসার হোক, অ্যাকাউন্টেন্ট হোক, বিজনেস অন্টারপ্রেনার হোক, মার্কেটিয়ার হোক, যে কেউ হোক না কেন, ভিডিওগ্রাফার, ক্রিয়েটার, এনিওয়ান, ডিসিপ্লিন ইজ দ্য কি ফর এনিবডি। সবার মধ্যে এই জিনিসটা কমন। ডিসিপ্লিন বলতে আমি বলতেছি যে ঘুম থেকে এত টাইমে উঠতে হবে বা খাবার দাবার এই ডায়েট ফলো করতে, ওই ডিসিপ্লিন। আমি ডিসিপ্লিন বলতেছি সব কিছু গুছানো থাকতে হবে, একটা সার্টেন ওয়েতে থাকতে হবে, সো দ্যাট ওই ওয়েতেই কাজটা করতে করতে উইথ কনসিস্টেন্সি ইট গেটস বেটার উইথ টাইম। অ্যান্ড ওটার উপর আবার ডিসিপ্লিন অ্যাপ্লাই করে আবার ওটাও চেঞ্জ করতে হবে। এই জিনিসটা আমার মনে হয় না কেউ করে। সেকেন্ডলি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে পারসেপশন নাই, অর্থাৎ ডেপথ নেই। আমরা যেটা দেখি মোস্ট অফ দ্য ক্রিয়েটার্স দে সি সামথিং, দে টক অ্যাবাউট ইট, দে ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইট, ওই অন্য অ্যাঙ্গেলসগুলো নেয় না। সো আমার এই জিনিসটা আমি অনেক প্র্যাকটিস করেছি। আমি খুব ডিলেইড, আমি যখন স্ট্যাটাসও লিখি আমি কিন্তু অনেক চিন্তা করে লিখি। আমি কিন্তু এমন লিখে দিলাম ওরকম না, আমি প্রত্যেকটা পারসেপশন চিন্তা করি। আই আস্ক লট অফ কোয়েশ্চেন্স অ্যান্ড দ্যাটস অলসো পার্ট অফ মাই ডিসিপ্লিন। আই নেভার গেট ইন টু আ কনক্লুশন। আমি অলওয়েজ চিন্তা করি অ্যান্ড ইটস পার্টস অফ মাই লাইফ অ্যাজ ওয়েল। যে কোনো কিছুতে আই আস্ক কোয়েশ্চেন্স। রাইট, আমি তানময় পাঠের এক জায়গায় দেখছি, ও বলছে যে ক্রিয়েট হোয়াট ইউ লাভ অ্যান্ড স্লোলি ইউ উইল ফল ইন লাভ উইথ ক্রিয়েটিং। ইয়েস ইয়েস, আই থিঙ্ক এটা অনেকটা এরকম। বাট তারপর এমন হয় না, যেমন আমার যদি বলি আমি আই থিঙ্ক আমি একদমই ডিসিপ্লিন না, বাট আই এম ফোর্সড টু বি ডিসিপ্লিন। ধর এখন যদি আমি ডিসিপ্লিন না হই, আমার এখানে যদি 30 জন চাকরি করে দেখে আমি টাকা দিতে পারবো না, না তো আমার জন্য এটা লাগবেই। সো আমার এটা না করলে আই এম ডান ফর। আমার ভিতর থেকে এরকম মোটিভেশন আসে না যে আজকে আমি সকালে ঘুম থেকে উঠে আমি কাজ করবো। যেমন আই থিঙ্ক আই এম ভেরি ব্যাড উইথ রুটিনস। আমি ঘুম থেকে উঠে উল্টাপাল্টা সময়, কাজ করি উল্টাপাল্টা সময়, খাওয়া দাওয়া করি উল্টাপাল্টা সময়, কোনো জায়গায় ঠিক সময় যাই তাহলে উল্টাপাল্টা সময় যাই।
আই এম নট সেইং যে আমি মেনে নিছি আমি এরকমই, আই স্ট্রাগল উইথ ইট। বাট হোয়াট ইউ আর সেইং, তুই কিন্তু পার্সোনাল ডিসিপ্লিনের সাথে তোর ওয়ার্ক ডিসিপ্লিন মিক্স করতেছিস, সো ইউর ওয়ার্ক ইজ নট ইউ আবার একসাথে, অর্থাৎ তোর কাজের ডিসিপ্লিন কিন্তু সেমই আছে, অফিসে সব কিছু ঠিক মতোই হচ্ছে যেভাবে তুই ওটাকে সেট করে দিছিস, ওইটা কিন্তু তুই আবার ঠিক মতো রাখছিস। ঘুমাইতে যখনই যায় ইউ মেক শিওর যে কাজের ওই জায়গাটা যাতে ঠিক থাকে। সো তোর ডিসিপ্লিন তোকে হয়তো ফিউচারে কোনো ডিসঅ্যাডভান্টেজ দিতে পারে, ফর অ্যান এক্সাম্পল লেটসে শরীর খারাপ হইতে পারে, অ্যাপারেট চলে যেতে পারে, দ্যাটস পার্সোনাল। বাট তোর যেই ডিসিপ্লিন তোর কাজকে ভালো রাখতেছে, দ্যাট উইল অনলি মেক ইউর ওয়ার্ক বেটার উইথ টাইম। তাহলে হাউ ডু ইউ সেপারেট ইট, যে কারণ অনেক ফাইন লাইন কিন্তু, এটা আমার পার্সোনাল লাইফ, এটা আমার প্রফেশনাল লাইফ। স্পেশালি আমি হয়তো তোমাকে বলবো সোলোপ্রেনার, আমি যেমন ফার্স্ট টাইম ফাউন্ডার, অন্য জায়গায় কাজ টাজ করি নেই, আমার এটাই সব কিছু রাইট, এক্সপিরিয়েন্স আমার জায়গায় নাই। সো আমি যেটা করি এটা ইজ ভেরি ক্লোজ টু মি, মানে অলমোস্ট আই ম্যারিড টু দ্য আইডিয়া আমি আমার বিজনেস করতেছি। সো ইটস ভেরি হার্ড টু ডিস্টিংগুইশ পার্সোনাল লাইফ থেকে প্রফেশনাল লাইফ, অনেক ফাইন লাইন তো। ইট ইজ। তো তোমার কাছে কি মনে হয়, ডু ইউ থিঙ্ক ইউ ক্র্যাকড ইট? I think so, yes. কিভাবে, হোয়াটস দ্যাট সুইচ? During the bad times of my life, I was মানুষ কী করে খারাপ টাইম আসলে কী হয়েছে যে আমার সাথে কেন হইলো, দে আর ভেরি কী বল সেন্টিমেন্টাল অ্যাবাউট ইট, খুব ইমোশনাল হয়ে যায় যে কেন হইলো এটা আমার সাথে, অন্য সাথে হচ্ছে না। দে বিকাম আনগ্রেটফুল অ্যান্ড ওয়েন এভার দে হ্যাড এ গুড টাইম তখন দে আর নট গ্রেটফুল। During my bad timing, I took it as a blessing. And I don't know how it happened exactly, but I knew for sure আমি মানুষের ইয়েটা ধরে ফেলছি, মানুষের সাইকোলজি কীরকম, যে খারাপ কী ভালো কী, সাবজেক্টিভ জিনিসপত্র কী কী, ফ্যাক্ট কী কী, এগুলো খুব ক্লিয়ারলি আমি বুঝে গেছিলাম। ওই টাইমটাতে আমি একটা জিনিস নোটিস করছি যে আজকে আমি সালমান মুক্তাদির যাই করি না কেন, লেটসে আমি যদি এখন কোনোভাবে আমাকে কেউ পছন্দ করে না, সালমানের গালাগালি করে, সালমানের লাইফস্টাইল আমার পছন্দ না, ইভেনচুয়ালি উইথ মাই ওয়ার্ক there will be people who will love my work for the work, not for who Salman Muqtadir is. So for an example, if I was a musician, যদি আমার গান ভালো লাগতো কারো, মানুষ চিন্তা করতো গানটা শুনে ভালো লাগতেছে, কেউ চিন্তা করতো না সালমান মুক্তাদির যে গালি দেয় সে গান গাচ্ছে। People don't think it that way. So তোমার work is always separate from your identity, which is why you will see a lot of people in Bangladesh you know are criminals. Newspaper headline দেখবি, খবরের কাগজ দেখবি, but they are still going on fully আরামসে with their empires. কেন? Because work life, তাদের profession, তাদের টাকা পয়সা has nothing to do with their personal life. আমার এখানে একটা পয়েন্ট আছে। হ্যাঁ বল। তাহলে সাকিব আল হাসানের সবাই কেন হেট করতেছে? তার পার্সোনাল লাইফে যারা ঝামেলা করছে, বাট আনডাউটেডলি হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার। হ্যাঁ আনডাউটেডলি। ওইটাই তো আমি জানি তুই ভিডিওটা দিছিস, ওখানে আমি একটা কথা বলছি, দেয়ার ইজ নো ডাউট পুরো পৃথিবীতে কেউ বলতে পারবে না হি ইজ আ ব্যাড স্পোর্টসম্যান। ইফ ইউ হ্যাভ সিন দ্যাট ভিডিও, আই ডোন্ট নো, আমি যেটা বানাইছি ওইটাই বলেছে একই, নোবডি উইল ডিসএগ্রি দ্যাট হি ইজ স্টিল দ্য বেস্ট অলরাউন্ডার ইন বাংলাদেশ, ইভেন ইন দ্য ওয়ার্ল্ড হি ইজ দ্য অলরাউন্ডার। মানুষ কিন্তু সাকিব আল হাসান ক্রিকেট নিয়ে কোনো কমপ্লেন করেনি এখনও, ওর পার্সোনালিটি নিয়ে, ওর চয়েসেস নিয়ে, ওর বিহেভিয়ার নিয়ে কমপ্লেন করছে, ওর প্রায়োরিটি নিয়ে কমপ্লেন করছে, দ্যাটস পার্সোনাল। বাট যদি এখনও খেলতে দিস, হি উইল স্টিল বি দ্য বেস্ট অলরাউন্ডার। ও এখন কেন খেলবে নাকি খেলবে না ওটা আমি জানি না ডিসিশন, বিকজ আফটার দ্যাট ইনসিডেন্ট আমি কিন্তু ক্রিকেট ফলো করে বন্ধ করে দিচ্ছি। সো রিসেন্টলি কী হচ্ছে আই ডোন্ট নো, আমি নতুন কোনো আপডেট আসলে এখনও জানি না, বাট it is, there's no doubt he is the best all-rounder, but that's not the human Sakib Al Hasan, that's the cricketer Sakib Al Hasan. রাইট। তাহলে পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ ইন সামারি যদি প্রপারলি সেপারেট করতে চাই আর যদি ব্যালেন্স করতে চাই, হোয়াট উড বি দ্য অ্যাকশন অবস্থা আমাদের কি ফিগার আউট করা লাগবে? সো পার্সোনাল লাইফকে এমনভাবে আমি গ্র্যান্টেড নিতে পারবো না যেটা আমার প্রফেশনাল লাইফে হ্যাম্পার করবে ফর সামওয়ান, যে পার্সোনাল লাইফ অ্যান্ড প্রফেশনাল লাইফ ইন্টারকানেক্টেড। যেমন আমি, আই অ্যাম মাই ওন প্রোডাক্ট। ফর ইউ, কালকে যদি তুই লেটসে নিজেও হারায় যাস, ইউর ওয়ার্ক উইল স্টিল গো অন বিকজ ইউ হ্যাভ ক্রিয়েটেড দ্যাট এন্টিটি, ওটা সেপারেট এন্টিটি। আবার আমার এন্টিটি আমি একা, আমি যদি হারায় যাই আমার বিজনেস হয়তো চলবে, আমার হয়তো অন্যান্য প্রোডাকশন চলবে, বাট আমি সালমান মুক্তাদির প্রোডাকশন যেটা সেটা কিন্তু আর চলবে না। সো পার্সোনাল লাইফ আলাদা, প্রফেশনাল লাইফ ডেফিনেটলি আলাদা। ইফ ইউ আর ইন্টারকানেক্টেড, দেয়ার ইজ এ প্রবলেম ফর দোজ। আমি আজকে যদি বলতাম যে আপনারা কেউ খারাপ কাজ করবেন না, ভালো হন, সালাম দেন, নামাজ পড়েন 5 ওয়াক্ত, দ্যাট ইজ আ প্রবলেম বিকজ আই এম নট জেনুইন তখন। আই এম পোর্ট্রেইং উইথ সাকিব, with other people in Bangladesh, they always portray that তারা বাংলাদেশি দেশপ্রেমী, ধার্মিক, খুবই মানুষকে ভালোবাসে, মানুষের ভালোবাসা ওরা সিক্ত হয়ে গেছে, মানুষের প্রতি তাদের অনেক ভালোবাসা। বাট যখন ভালোবাসা দেখানোর প্রুফ করার টাইম আসছে তখন কিন্তু they could not show it. এই যে lack of originality, that harmed them. It is nothing to do with personal life কেমন, professional life কেমন. It's the hypocrisy. So that's the issue, I think. রাইট। আর যদি হচ্ছে গিয়ে যারা পাবলিক ফিগার না, বিকজ অ্যাগেন লেটস সে তোমার কাছে যত টাকা কামাও তুমি, তোমার জীবনে যত টাকা লাগে সব কিছু তো কন্টেন্ট দিয়ে আসে না, কন্টেন্টের সাথে তোমার বিজনেসে তোমার একটা গেঞ্জির মানে জামার ব্র্যান্ড আছে ওইখান থেকেও আসে, ওইটাও তো একটা প্রফেশনাল সাইড। Absolutely.
সো ইফ ইউ ওয়ার টু সাজেস্ট সামওয়ান স্পেশালি ধর আমার বয়সে একজন যে স্ট্রাগল করতেছে পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ সেপারেট করতে, হয়তো আমি পার্সোনাল লাইফে একটু মাঝে মাঝে ইচ্ছে করে আমি এক ঘন্টা একটু রিল দেখি, মাঝে মাঝে ইচ্ছে করে একটু আড্ডা মারি, বা পার্সোনাল লাইফে কোনো একটা সমস্যার কারণে এখানে অনেক বাজেভাবে এফেক্ট করতেছে, ওই ব্যালেন্স করার জন্য ওয়ার্ক লাইফ ব্যালেন্স কীভাবে করবো? বিকজ আই থিঙ্ক যে তুমি অনেক জায়গায় বলছো ইউ probably cracked it, but at least তোমার ক্যারিয়ারে this is the best you have balanced it. You need to just practice one thing যেটা তোর সব কিছু ফিক্স করে দিবে, এভরিথিং, দ্যাট ইজ নোয়িং হাউ নট টু কমপ্লেন। অর্থাৎ আই হ্যাভ স্টপড কমপ্লেনিং অ্যাবাউট এনিথিং। আমার ব্যাড টাইমস আই ডোন্ট কমপ্লেন, আমি টাইম ওয়েস্ট করে ফেলছি আই ডোন্ট কমপ্লেন, আমি জিম যাই নাই আই ডোন্ট কমপ্লেন, আমি খাওয়া দাওয়া প্রবলেমস আই ডোন্ট কমপ্লেন। হোয়াট আই মিন ইজ, তুই বললি না যে আমার রিল দেখতে ইচ্ছা করে মাঝে মাঝে, আমারও দেখতে ইচ্ছা করে। তার মানে কি, এই যে আমি রিল দেখে এত দূর টাইম নষ্ট করে ফেললাম, আমার ভালো লাগতেছে অ্যান্ড আই হ্যাভ ডান ইট, নাথিং টু কমপ্লেন অ্যাবাউট ইট। দ্যাট মিনস এই সমপরিমাণ হার্ডওয়ার্ক এখন আমার কাজের দিকে পরে আবার রিফিল করতে হবে। সো ইউ হ্যাভ বার্ন দ্যাট ফুয়েল, নাও রিফিল ইট। সিম্পল। মোস্ট পিপল হোয়াট দে ডু, দে কমপ্লেন, আরে কী করবো, আমার তো খুব বড় হইতে ইচ্ছা করে, আমার টাকা পয়সা কামাইতে ইচ্ছা করে, আমি একটু বড় এন্টারপ্রেনার হতে চাই। কী করছোস? রিল দেখছি। তো কাজ করছ না কেন? ইচ্ছা করে না, আমার তো রিল দেখতে ভালো। সো দে আর কমপ্লেনিং যে আমি এটা চাই, এটা হয় না, আমি তো রিলও দেখতেছি, বাট দে নো দ্য সলিউশন, দে ওয়ন্ট গো ফর ইট। ইট ইজ হার্ড টু ওয়ার্ক ফর সামথিং, বাট ওই হার্ডওয়ার্কটা এনজয় করা শুরু করবি, তুই ভালোভাবে এটা কানেক্ট করবি যখন ওয়েন যে অফিস এক্সপ্যান্ড করা, যেটা বললাম, ইউ নো হাউ ইট ফিলস, দিস ইজ আ প্লেজার। অ্যান্ড এটার জন্য তুই হার্ডওয়ার্ক আরও 2 রাত না ঘুমায় থাকতে পারবি, এটা আমি গ্যারান্টি দিতে পারবো। ইউ উইল লাভ নট স্লিপিং, তুই স্যাক্রিফাইস করবি আমি জানি, বিকজ হার্ডওয়ার্কের থেকে বড় যেটা আমরা পাই ইন রিটার্ন, দ্যাট ইজ মোর কী বলবো তোর এনজয়েবল দেন এনি রিলস, এনি হ্যাং আউট, এনি পার্টি, এনিথিং। ওইটার মধ্যে নিজের মধ্যে যে কনফিডেন্স আসবে, ওই যে ভ্যালিডেশন, বিকজ ইউ হ্যাভ ক্রিয়েটেড সামথিং। অ্যান্ড গড যেভাবে ক্রিয়েট করে আমাদেরকে, বলছে কি উই আর দি বেস্ট, মানে গডের পার্সপেক্টিভে বলছে উই আর দ্য বেস্ট ক্রিয়েশন অফ গড, যে ধর্মে তুই বলিস না কেন। সো যখন গড ক্রিয়েট করছে, হি ইজ দ্য ক্রিয়েটার, আমরা মানুষ হয়ে যখন ছোটোখাটো কিছু একটা ক্রিয়েট করে ফেলি, আমাদের মধ্যে ইদার গড কমপ্লেক্স আসতে পারে একটা, অথবা হইতে পারে আমরা সুপ্রিমেসিতে চলে যাই যে আমি ক্রিয়েট করছি। বলা উচিত না, মানে ওটা অ্যারোগেন্স, বাট আমি বলতেছি যে জিনিসটার ফিলিংটা কীরকম, ইউ হ্যাভ ক্রিয়েটেড সামথিং, এরকম একটা ফিলিং চলে আসে, ইউ হ্যাভ ডান সামথিং, ইউ আর নট জাস্ট এ হিউম্যান বিইং অন দিস আর্থ, ইউ আর মোর দ্যান দ্যাট। সো আমার মনে হয় যে ওই ফিলিংটা যে পেয়ে যাবে, ওকে দিয়ে হার্ডওয়ার্ক করানো সবচেয়ে ইজিয়ার দেন সামওয়ান যে কখনো কিছুই করে নাই। অনেক মানুষ অ্যাগেন রেলিভেন্ট তারা থাকতে পারে না, কারণ হচ্ছে যে কোনো জায়গাতেই অনেক ব্যবসাতে অনেক রেলিভেন্ট থাকতে পারে না, যেমন নোকে রেলিভেন্ট থাকতে পারে না, হয়তো বা কনসিস্টেন্সি না, বা সময়ের সাথে যাইতে পারে না, অ্যাডাপ্ট করতে পারে না। ধরো হচ্ছে গিয়ে উড ইউ সে যে ইউ আর অ্যান এন্টারটেইনার? ইয়েস। এখন ধরো হচ্ছে গিয়ে ইলন মাস্ক টুইটারে টুইট করে, ওইটা এক প্রকারের কন্টেন্ট। আই উডন্ট সে হি ইজ এন্টারটেইনার। ওকে, গট ইট, আমি বুঝতে পারছি কি বলছিস। এখন ধরো বিদেশে ধরো নোয়া কেগান, ওই যে অ্যাপসুমোর মালিক, ও ভিডিও বানায়, এই যে এয়ারবিএনবি ব্রায়ান চেস্কি, ও ভিডিও বানায়, সব ফাউন্ডার, নাথিং ফোনের ফাউন্ডার, ও বসে বসে ফোনের রিভিউ বানায়। বাংলাদেশ এখন মানুষ বানাচ্ছে, দেখা যাচ্ছে কোনো কারো একটা ইন্টেরিয়ার কোম্পানি আছে, সে বানাচ্ছে, পেশওয়ানের মালিক শাফিন ভাই দেখলাম হচ্ছে গিয়ে ভিডিও বানাচ্ছে ইউটিউবে। তো পার্সোনাল ব্র্যান্ডিং অনেক। সবচেয়ে বড় এক্সাম্পল শার্ক ট্যাঙ্কের ওই যে আমান গুপ্তা, ওর বোট স্টংস, কারণ হচ্ছে ওর পার্সোনাল ব্র্যান্ড একটা দাঁড়ায় গেছে। তার পার্সোনাল ব্র্যান্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে আবার ডিপেন্ড করে যে হচ্ছে আমি কোন মানুষজনের জন্য টার্গেট করতেছি। কিছু মানুষ, ধরো অপু ভাই যদি ওর ভিডিওতে ধরো 2 মিলিয়ন ভিউজ, আমার ভিডিওতে ধরো 20,000 ভিউজ, ধরো আমি কোর্স বিক্রি করতেছি, একটা ভিডিও এডিট কীভাবে করে, তোর 2 মিলিয়ন ভিউজ দেখে এত মানুষ কোর্স কিনবে না, আমার 20,000 মানুষ থেকে যত মানুষ কোর্স কিনবে, কারণ আমার মানুষটাই এত ভালো, এরকম। সো 2টা কোয়েশ্চেন আমার প্রথমে, মানে ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে গিয়ে যে ব্রড অডিয়েন্স হতে চায় তোমার মতো, বা ধরো হচ্ছে গিয়ে অপু ভাইয়ের মতো, অ্যাগেন আই এম নট পুটিং ইউ গাইস ইন দ্য সেম বক্স, বাট আমি এন্টারটেইনার, যারা হচ্ছে গিয়ে কন্টেন্ট ক্রিয়েটার, যারা স্পন্সরশিপ দিয়ে টাকা কামাইতে চায়, এইসব করতে চায়, তাদের জন্য কতটা ভায়াবল এখন? কারণ অ্যাগেন অনেক তোমাদের সময় দেখা যাচ্ছিল যেটা ক্যারিয়ার অপশন ছিল না, এই জন্য তোমার জন্য কঠিন ছিল দেখে রেজিস্ট্যান্স অনেক বেশি ছিল দেখে বেশি মানুষ করতে পারে না, যারা করতে পারছে তারা টপ। এখন যেহেতু সবাই করতে পারতেছে, গুড, সবার জন্য ইকুয়াল অপরচুনিটি, বাট এট দ্য সেম টাইম কম্পিটিশন অনেক বেশি, মার্কেটও কম্পিটিটিভ, লাইক টু স্যাচুরেটেড। তো তাদের জন্য এই ক্যারিয়ার অপশনটা কতটা ভায়াবল, আর সেকেন্ডে যাদের ব্যবসা আছে তাদের জন্য পার্সোনাল ব্র্যান্ডিংটা কতটা ইম্পর্টেন্ট। সো বিফোর আই অ্যান্সার টু ইউর কোয়েশ্চেন, তার আগে আমি একটা আমার অবজারভেশন বলে, উই হ্যাভ ওয়ার্ক উইথ সো মেনি কন্টেন্ট ক্রিয়েটার্স অ্যান্ড দে অল হ্যাভ ওয়ান থিং ইন কমন, দ্য ভিশন ইজ ল্যাকিং। অর্থাৎ আমরা দামাদামি করে অ্যাজ ইফ আমরা কাপড় বিক্রি করতেছি, সো দে ডোন্ট সি দ্য লঙ্গার পিকচার। ফর অ্যান এক্সাম্পল, আমি এখন পর্যন্ত যাদের সাথে ডিল করছি, সো অ্যাপার্ট ফ্রম বিং কন্টেন্ট ক্রিয়েটার, আমি কিন্তু অনেকগুলো ব্র্যান্ডসও ডিল করতেছি, এখন আমার পার্ট অফ দোজ ব্র্যান্ডস। সো যেটা হয় যে ওদের মার্কেটিং থেকে শুরু করে কন্টেন্ট ক্রিয়েশনের যে ইয়েটা, ওদেরকে আমরা
ইয়ে করি, এনলিস্ট করি যে আমাদের জন্য এখন তোমরাও ভিডিওস বানাও, সো আমরা ওটা সুপারভাইজ করি। অ্যান্ড হোয়াট হ্যাপেন্স ইজ যদি আমাদেরকে কোনো লং টার্ম যদি কোনো ব্র্যান্ড পেয়ে যাই, দ্যাট মিনস আমার ফর 1-2-3 ইয়ার্স আমরা টাকা নিয়ে চিন্তা করতেছি না, দ্যাটস মাই ধরা ক্লায়েন্ট, দ্যাট মিনস ইটস মাই প্রায়োরিটি। বাট আই হ্যাভ সিন দ্যাট কন্টেন্ট ক্রিয়েটার্স নাও দ্যাট বিশ্বাস করবি না তুই, আমি 2টা ভিডিও বানাবো এত টাকা, আমি একটা ভিডিও দিব এত টাকা, আমি মোবাইল দিয়ে শ্যুট করব, আমি ক্যামেরা দিয়ে শ্যুট করবো, অ্যান্ড আই সি দে ডোন্ট হ্যাভ দি কনসেপ্ট অফ আইডিয়া, হোয়াট দে থিঙ্ক কামলা খাটা, আমি 1 ঘন্টা সময় দিব, ক্যামেরা দিয়ে ভিডিও করব, আমাকে এত টাকা দিতে হবে। দ্যাটস নট হাউ ইউ সেল আইডিয়া। আইডিয়া ইজ মাচ মোর ভ্যালুয়েবল, যেটা হচ্ছে আমি সেল করছি, উইচ ইজ ওয়াই ইউল সি আমি ওদের থেকে লাইক 100 টাইমস মোর আর্ন করেও আমি ফোন দিয়ে ভিডিও বানাই কিন্তু পার পেয়ে যেতে পারবো, ওয়ারাজ ওরা যতই বড় প্রোডাকশন লাইটিং ইউজ না করুক, দে উইল স্টিল নট গেট হাফ অফ দ্য মানি আই হ্যাভ চার্জ ফর। এটার মেইন কারণ হচ্ছে নাম্বার 1 ল্যাক অফ ভিশন, ডিসিপ্লিন না থাকার কারণে দে ডোন্ট স্টাডি, অর্থাৎ ইউ মাস্ট স্টাডি। আমি কিন্তু এখনও রেলিভেন্সের কথা বলছিলি, টু স্টে রেলিভেন্ট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড হোয়াটস রেলিভেন্ট রাইট নাও ইন ওয়ার্ল্ড ওয়াইড অ্যান্ড ইন সাউথ ইস্ট এশিয়া। আমি প্রতিদিন টিল নাও এখনও রিসার্চ করি, বাট এখন কম হয় বিকজ নাও আই হ্যাভ এ ফ্যামিলি, সো টাইমটা হয় না। বাট দেয়ার ওয়াজ এ টাইম এভরিডে 7 আওয়ার্স মিনিমাম, এভরিডে 7 আওয়ার্স বাধা ইন টোটাল অ্যাকুমুলেট করে 7 আওয়ার্স আমি খালি স্টাডি বাংলাদেশে কী হচ্ছে, চায়নাতে কী হচ্ছে, ইউএসএ কিছু, প্রত্যেক ধরনের কন্টেন্ট, কত রকমের কন্টেন্ট, অ্যান্ড দেন ওটা আমি বাংলাদেশে ইমপ্লিমেন্ট করতাম কেমন, নট জাস্ট ভিডিও, আই হ্যাভ সোল্ড স্ট্যাটাসেস, I have sold posts, I have sold stories, I have sold pictures, I have sold contents that wasn't even uploaded from my profile with my face, not my content at all. I've sold it. Kemne? Because you have that knowledge and you know how to sell that product. So এই জিনিসগুলো এখনকার ক্রিয়েটারদের মধ্যে পাই না। আর তুই যেটা বলছিলি যে অন্টারপ্রনাররা পার্সোনাল ব্র্যান্ডিং 100% নিডেড, ইভেন ইন্টারন্যাশনালি ইউল নোটিস, যেটা বলি ইলন মাস্ক থেকে শুরু করে, জেফ বেজোস থেকে শুরু করে, মার্ক জাকারবার্গ, দে আর অল গোয়িং ফর পার্সোনাল পিআর, বিকজ দ্য নিউ মার্কেটিং, দ্য নিউ মডার্ন বিজনেস ইয়েতে এইটাই যে তুই অ্যাজ এ বিজনেস অন্টারপ্রনার, ইফ আই ক্যানট রিলেট টু ইউ, ইফ আই ক্যানট ট্রাস্ট ইউ, ওয়াই শুড আই বাই ইউর প্রোডাক্ট? দ্যাট সেটস ইউ, মেক্স ইউ ডিফারেন্ট দেন এনি আদার ব্র্যান্ড। যে ও একটা সেল করতেছে, তুই একটা সেল করছিস, বাট তোকে মানুষ চিনে, মানুষ তোরটা কিনবে। দ্যাটস দ্য হোল পয়েন্ট, ইটস ভেরি ইজি কিন্তু। সো ইউ ক্যানট জাস্ট থিঙ্ক আমি ভিডিও বানাবো মানুষ আমারটা কিনবে, এরকমও না। নাও ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট পিপল থিঙ্ক ইউ আর রিলায়েবল এনাফ। দিস ইজ দ্য চ্যালেঞ্জ। ওটার জন্য সেম ডিসিপ্লিন স্টাডি অ্যান্ড ইউল বি পারফেক্ট। আচ্ছা, যে বললো আইডিয়া, প্রপার ভিশন নেই এখন যারা ভিডিও টিডিও বানায়, তারা প্রপারলি বিক্রি করে, দে ডোন্ট হ্যাভ ভ্যালু, একদম নেই। ব্রেক ইট ডাউন টু মি ভাই, হোয়াট ইজ আইডিয়া, কেন পারতেছে না? ওকে, সিম্পল। তুই আমাকে বলি ভাই আমার পডকাস্টটা প্রমোট করতে হবে, একটা ভিডিও বানিয়ে দেন। আমি বললাম ঠিক আছে, আমাকে 10 টাকা দে, আমি তোকে একটা ভিডিও বানিয়ে দিচ্ছি। আমি ক্যামেরা অন করলাম, হে গাইস, কালকে আসতেছে একটা নীল নাফিসের পডকাস্ট, ইটস কল ব্লুপ্রিন্ট, তোমরা সবাই দেখো, দেখা হচ্ছে সেখানে, ডান। দিস ইজ নট অ্যান আইডিয়া, দিস ইজ আমাকে তুই একটা টাস্ক দিস, আমি কমপ্লিট করছি। আইডিয়া ইজ ওকে, হোয়াট ডু ওয়ান্ট নীল, ভাই আমি একটু প্রমোট করতে চাই। ওকে, নাম্বার 1 হচ্ছে ডু ইউ ইভেন হ্যাভ দ্য বাজেট, বিকজ আমি নর্মালি একটা ভিডিওর জন্য 10 টাকা চার্জ করি, বাট দেন এগেন দিস ইজ নট এক্স্যাক্টলি ফর দ্য ভিডিও। হোয়াট আই ক্যান হেল্প ইউ উইথ ইজ, আমি ভিডিওটা আগে আপলোড দিব, আপলোড দেওয়ার পর যদি দেখি যে আমি তোমাকে এক্সপেক্টেড রেকগনিশন দিতে পারি নাই, তাহলে আই উইল মেক ইউ অ্যানাদার ভিডিও ইন আ ডিফারেন্ট ফরম্যাট অ্যান্ড আই উইল মেক শিওর আই কম্পেনসেট ইউ। দ্যাট ইজ দ্য ভ্যালিউ। যে তুই জানোস ইফ ইট ডাজন্ট ওয়ার্ক, সালমান উইল এনশিওর যে মানুষ ওটাকে আবার ইয়ে করতে পারে। সো তুই টাকা দিছিস ঠিকই, বাট 10 টাকার ভ্যালিউ আমি থেকে 10 টাকার ভ্যালুই দিছি। আর ওরা যেটা করে 10 টাকা নিয়ে জমা দিয়ে চলে গেছে, দে ডোন্ট হ্যাভ এনিথিং। আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্টস করি না আমি, শেয়ারগুলোতে, ইট টেক্স টাইম, অ্যান্ড কোনো কমেন্ট কিন্তু জাস্ট থ্যাংক ইউ ভেরি মাচ দিয়ে শেষ করি না, ইটস রিলেটেবল, বিকজ দ্য অডিয়েন্স নিডস টু আন্ডারস্ট্যান্ড দ্যাট আমি ওদের ভয়েস শুনতেছি। সো অডিয়েন্সও খুশি, ক্লায়েন্টও খুশি, মাঝখান দিয়ে আমি ওদের ব্রিজ হয়ে গেলাম, এভরি ওয়ান ইজ নাও রিলেটিং, ক্লায়েন্টও খুশি যে অডিয়েন্সও কমেন্ট করতেছে, সিম্পল। যদি আমি এটা কর্পোরেট জার্গন দিয়ে বুঝি, তাহলে এটা আমরা ইন্ডাস্ট্রিতে বলি হচ্ছে পারফরমেন্স মার্কেটিং। ইয়েস, ইয়েস, পারফরমেন্স মার্কেটিং। অ্যান্ড আই থিঙ্ক অন্য যারা জাস্ট ভিডিও না, অনেক মানুষই আছে যারা এটা বিক্রি করে, প্রপারলি বিক্রি করতে পারে না। যেমন কেউ যদি জাস্ট বিক্রি করে যে না হারপিক, এটাতে বাথরুম পরিষ্কার ভালো না, কেউ যদি ভালো করে বলতে পারে না এই এমন একটা জিনিস যেটা তোমার সাথে মেহমান আসবে, বাথরুমে যখন যাবে দেখতে ভালো লাগবে তার, এই যে ইমোশনটা বিক্রি করে এটা। সো দিস ইজ হোয়াট উই কল অ্যান অফার। সো আমাদের ইয়াতে যেহেতু না মার্কেটিং এজেন্সি, তো আমরা এখানে একটা অফারে কিছু জিনিস রাখার চেষ্টা করি। প্রথম হচ্ছে একটা ট্যাঞ্জিবল রেজাল্ট। ধরো তুমি যদি, অ্যাগেন ডিপেন্ড করে ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি, কারো যদি ট্যাঞ্জিবল রেজাল্ট লাগে, কারো একটা ফিলিং লাগতে পারে। তো তুমি যদি বললা ধরো আমি তোর পডকাস্ট প্রমোট করে দিব, তো তাহলে তোর পডকাস্ট এখন ভিউজ আসে কত, আমি প্রমোট করলে কত আসতে পারে। খুবই ভালো পয়েন্ট ধরছোস, খুবই ভালো পয়েন্ট। তোরটা থেকে মনে পড়লো, জাস্ট ফিউ ডেজ আগো উই ওয়ার ডিসকাসিং দিস উইথ সাম ক্রিয়েটার্স অ্যান্ড দে হ্যাভ দিস বিজার থিঙ্কিং যে আমার ভিডিওতে এত মানুষ দেখছে, আমার তো ইনস্টাগ্রামে 40,000 ভিউ, আমার তো ফেসবুকে 40,000, তো 80,000 ভিউ। তো আমরা বলছি ভাই তুই ক্রস ম্যাচ করে দেখছোস যে তোর ইউনিক আইডি কয়টা, অ্যান্ড ওই ভিউজ দিয়ে হাউ মেনি প্রোডাক্টস হ্যাভ আই সোল্ড, কয়জন আমার লিঙ্কে ক্লিক করছে, কনভার্সন রেট কত, অ্যান্ড হিয়ার লাইক ভাই ওটা তো আমাদের কাজ না। আমি লাইক
technically yes, it's not your job, but then again that views must mean something to me as well. So do not just be so ye je amar to views beshi. Views is not everything. Views definitely is important, but তুই যেটা বলি it's very important যে understanding those key elements যেটা আমার প্রোডাক্টের সাথে ছোট ছোট জিনিসপত্র যেগুলো আমি সেল করতেছি, ভিতরের এলিমেন্টসগুলো। এটা খালি তো ক্রিয়েট না, আমার কাছে মনে হয় এটা সবচেয়ে বড় সমস্যা উল্টা ব্র্যান্ডদের। কারণ হচ্ছে গিয়ে ধরো তোমাকে আমি 100 টাকা দিচ্ছি আমার জন্য শর্মা বিক্রি করে দেওয়ার জন্য, আরেকজনকে আমি 20 টাকা দিচ্ছি একই শর্মা বিক্রি করে দেওয়ার জন্য, হয়তোবা তারটা তোমার থেকে কম বিক্রি হচ্ছে, বাট তাও তো আমার ওটা পোষায় না। আই উড রাদার পে 100 টাকা। কারণ যদি আমি ব্র্যান্ড থাকি, আমি 100 টাকা ইনভেস্ট করলে আমি আশা করি 1000 টাকা আমার রিটার্ন আসবে। আই উড রাদার ইনভেস্ট যারটা আমি শিওর, যেটা আমি ট্র্যাক করতে পারতেছি আমার ROI কত, কনভার্সন কত। আই থিঙ্ক তারপরও ব্র্যান্ডরা ওদেরকে দিচ্ছে কারণ এনাফ মানুষ নাই তোমার মতো। সো হোয়াট উই কল, আমার ইন্ডাস্ট্রিতে বলে যে কোনো কিছু ভালো করে বিক্রি করার জন্য ইউ নিড আ গ্র্যান্ড স্ল্যাম অফার। ওকে, সো আমি এক্সপ্লেন করতে, তো আমার একটা গুরু হচ্ছে গিয়ে নাম অ্যালেক্স অরমোজি। তা আমি বেটা যা বলে এটা আমি বেদ বাক্যের মতো ফলো করি। তোর আইডল? হ্যাঁ, আমার আইডল সর্ট অফ। তো এই লোক বলে হচ্ছে গিয়ে একটা সুন্দর একটা এক্সাম্পল দেয় সে ধরো তুমি শর্মা বিক্রি করতেছো একটা কনসার্টে, ওই কনসার্টে আর কোনো দোকান নেই, তোমার শর্মা খাইতে জঘন্য, এক্সট্রিমলি ওভার প্রাইস, সো টেরিবল অফার, বাট ইউ উইল সেল আউট এভরি টাইম বিকজ ইউ হ্যাভ আ স্টার্ভিং ক্রাউড। এখনও বাংলাদেশ সিনটা একটু এরকমই, মানুষজন তারপরেও বিক্রি করতে পারতেছে সামওয়াট, কারণ ক্রাউডটা এখনও স্টার্ভিং, এখনও ব্র্যান্ডের এনাফ মানুষ নেই যারা এনে দিতে পারবে। বাট আই থিঙ্ক যখন এনাফ মানুষ আসবে তোমার মতো যারা আসলে এরকম ব্র্যাক করে দিতে পারবে, আচ্ছা তোমার এটা গেঞ্জি কটা বিক্রি হচ্ছে, আমি করার পরে কটা বাড়ায় দিব, আমার এই যে আমার লিঙ্ক থেকে কজন ট্র্যাক করে দিচ্ছে তোমাকে, এই আমার ফানেল, ওই সময় থেকে আস্তে আস্তে চেঞ্জ হবে। সো ওয়াই ডু ইউ থিঙ্ক দেয়ার ইজন্ট এনাফ সালমান মুক্তাদির ইয়েট? মানে হোয়াটস, বিকজ আমাদের কত 20 কোটি মানুষ তো পার হয়ে গেছে এতদিনে, অফিসিয়ালি তো অনেক কম। সো 20 কোটি আমি কমে বলছি অনেক, 20 কোটি মানুষের মধ্যে ইউ আর টেলিং মি there's one Salman Muqtadir and not a second Salman Muqtadir in last 12 years. How and why? মানে how is this even possible? কীভাবে সম্ভব এটা? তুমি যদি দেখো 10 মিনিট স্কুলে যখন তারা অ্যাড রান করে, ওরা 20টা অ্যাড রান করার পর একটা দেখে কোনটা আমার জন্য বেটার রেজাল্ট আনতেছে, সেটাতে আমি স্টিক করতেছি, স্প্লিট টেস্ট করতেছে, ট্র্যাক করতেছে রেজাল্ট। এই জিনিসটাই অর্গ্যানিক কন্টেন্টে আমরা করি না। দ্যাটস দ্য অনলি রিজন। যদি ইন্ডিভিজুয়াল ক্রিয়েটাররা ওই মাথা রাখতো যে আমার ফানেলটা কি, আমি এখান থেকে মানুষের আমি ওটাই বললাম যে আমিও তো স্টাডি করি না এটাই। ওরে কেন, মানে 20 কোটি মানুষ, এটা তো পসিবলই না যে কেউ আছে, তো কিছুতে হয়তো আটকায় আছে না কি আমি বুঝতেছি না, কেউ না কেউ তো আছে ডেফিনেটলি এরকমই। নকুল কেন ইন্ডিয়া করতেছে, আর আই ডোন্ট থিংক আমাদের মাইন্ডসেট ইন্ডিয়াতে অনেক ডিফারেন্ট। ইন্ডিয়া ইজ অ্যামেজিং। আমি ইনস্টাগ্রাম রিলে আই সি কি বলে ইনস্টাগ্রাম ক্রিয়েটার্স রিল বানায় ছোট ছোট ফোন দিয়ে, অ্যামেজিং আইডিয়াস, অ্যামেজিং। অ্যান্ড যারা হচ্ছে পড়ে গেছিল একদম, একটা সময় তাদের ক্যারিয়ার শেষ, এটা দিয়ে উঠে গেছে। হ্যাঁ, এই যে আশিস ফেরত চলে আসছে, আবার মানে ভিডিও বানাচ্ছিল না, অবভিয়াসলি বড় ছিল, অনেকই বড়, কিন্তু মাঝখানে ভিডিও বানাচ্ছিল না, হি ওয়াজ গোয়িং থ্রু আ টাফ ফেজ। আচ্ছা, অ্যাগেন এখন আবার ভেরি রেলেভেন্ট। এখন দেখো আমাদেরও যে বললাম ক্রেজি বাংলাদেশে তো বড়ই, এখন ক্রেজি বাংলাদেশে অনেক ক্রিয়েটার আছে যারা বড়, কিন্তু এখন ধরো সামনে নাই, তারপরেও ফেরত আসতে ট্র্যাকশন পাইতে ঝামেলা হয় কিছু সময়, ইউ নিড দিস এক্সট্রা লেভারেজ। যাই হোক, অনেক কন্টেন্ট ক্রিয়েটেড নিয়ে কথা বলে ফেলছে, এখন হচ্ছে গিয়ে বিজনেস পার্সোনাল ব্র্যান্ডিংয়ের অ্যাসপেক্টটাও কিছু মানুষজনের হচ্ছে গিয়ে আগে কন্টেন্ট বানায় পরে ব্যবসা করে, যেমন তুমি কিছু মানুষ আগে ব্যবসা করে, ব্যবসাতে পরে কন্টেন্ট বানায়। যেমন তোমার আগে তুমি ব্যবসা নিয়ে ভাবো নাই, তুমি নিজের জন্য আচ্ছা আমার ভিডিও বানাতে মজা লাগে, হয়তো বা রাস্তায় তাকাইলাম দুজন মানুষ হাই বললো এটা আমার ভালো লাগে, ওইটা প্রথমে চলে, এরপর দেখছো আচ্ছা যেহেতু অডিয়েন্স আছে, হ্যাভ টু মেক শিওর যে এটা আমার একটা লিভিং হিসেবে করতে হবে, কারণ একটা পয়েন্ট ছিল না লিভিং, এই জন্য তো ছেড়ে টেড়ে চলে গেছো কর্পোরেটে, এবার ফেরত আসতে হয়েছে না, আই রিয়েলি ওয়ান্ট টু ডু ইট অ্যান্ড আই ওয়ান্ট টু মেক শিওর যে আমি এনাফ টাকা কাম এখান থেকে। যেমন ধরো গুজ বাম্পস আছে কোম্পানিদের সাথে, এখন জাস্ট তুমি হয়তো অ্যাম্বাসাডার না, ব্যাক এন্ডও দেখতেছো মার্কেটিংয়ের কিছু কোম্পানি, পিজা বার্গার দেখতেছো, আর কিছু দেখতেছো, পিজা বার্গার, গুডি ব্রো, ওয়াফেল টাইম, সুলতানস্টাইন, আরো কয়েকটা আসতেছে, রাইট, পরে অ্যানাউন্স করবো অফিশিয়ালি, রাইট। সো অনেক কিছু ব্যাক এন্ডও দেখতেছো, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস, এই জিনিসগুলো বোঝা লাগতেছে। সো হোয়াট ডু ইউ থিঙ্ক বাংলাদেশের অনেক ক্রিয়েটারে কি জন্য সাস্টেন করতে পারে না? কারণ হচ্ছে গিয়ে তাদের একটা প্রপার মনিটাইজেশন ফর্মুলা নাই। দে আর্ন মানি, দে ডোন্ট মেক মানি। ওকে, সো ওই যে সেম জিনিসটি, ওকে 10 টাকা দিলেও 10 টাকা নেয়, আমাকে যে 10 টাকা দেওয়া হয়তো শুরুতে 10 টাকা আমি রিইনভেস্ট করতাম বিজনেসে, সো 12 টাকা আর্ন করতাম বা 15 টাকা বা 20 টাকা আর্ন করতাম, তো 20 টাকা থেকে ওই যে আবার সেই 10 টাকা খরচ করে পরে যে 10 টাকা পেতাম আবার ইনভেস্ট করতাম, এরকম করে ইনভেস্টমেন্ট কী হয়েছে 10 টাকা থেকে 50 টাকা হয়ে গেছে, অ্যান্ড দেন আই স্টার্টেড মাই ওন বিজনেস, অ্যান্ড বিজনেস বড় হতে থাকলো। I started spending on myself because you have to understand, being a content creator, it's not just video making. আমার প্রোডাক্ট যদি আমি হই, আমার হেলথ ভালো থাকতে হবে, আমি কীভাবে কথা, আমি কিন্তু আমার প্রোনাউন্সিয়েশন চেঞ্জ করছি বাই দ্য ওয়ে উইথ প্র্যাকটিস, ইট টুক মি অ্যাবাউট 3 to 5 years প্রোনাউন্সিয়েশন ঠিক করার জন্য। আমার
কথা এরকম এভাবে কথা বলতাম আমি, ঠিক আছে? সো আমার ইয়ে ঠিক করা, সো আই ওয়ার্ক অন মাই হেয়ার, আই ওয়ার্ক অন মাই ফিজিক, বিকজ আমি এটা হইতাম সবসময় এরকম থাকতাম, আন্ডারওয়েট ছিলাম। সো ইফ আই এম সেলিং মাই সেলফ, আই ক্যান টেক ইট ফর গ্রান্টেড, বিকজ ঘুরে ফিরে কিন্তু কম্পিটিশন বাড়তে থাকবে। ইফ আই ডোন্ট ইম্প্রুভ মাই সেলফ, আমার চ্যালেঞ্জ চলে আসবে যে আরেকটা সালমান মুক্তাদির চলে আসবে, আর যখন যেদিন আরেকটা সালমান মুক্তাদির চলে আসবে ওই দিন আমার ভ্যালু কমবে, হয়তো একদম পড়ে যাবে না, বাট স্টিল কমবে। তো আমার থেকে বেটার কেউ আসতে পারে, এটা যে কোনো দিন হয়ে যেতে পারে। সো আই হ্যাভ টু বি অ্যালার্ট অ্যাবাউট দ্যাট, যে আমার নলেজ টপ নচ থাকতে হবে, আমার ফিজিক টপ নচ থাকতে হবে, কথাবার্তা টপ নচ থাকতে পারবে, জ্ঞান থেকে শুরু করে স্কিল বেস টপ নচ থাকতে হবে। আমি কেন আজকে এডিটিং ভালো, আমি কেন মিউজিকে ভালো, বিকজ ট্যালেন্ট তো না, মিউজিক এডিটিং করতে তো শিখা লাগে। সো ইউ স্পেন্ড দ্যাট টাইম। আমি ওই সেম তোর মতোই তো, আমি পার্টি পুটে শুরুতে অনেক কম করছি, আমি পার্টি পরে গিয়ে করছি। শুরুতে আমি যে ফ্রেন্ডরা করুক, সিগারেট খাক, শিশা খাক, আই ডোন্ট মাইন্ড, আমি খালি স্কিল ডেভেলপ করছি। সো আই থিঙ্ক প্রত্যেকটা ক্রিয়েটারের এটা উচিত, আই থিঙ্ক এটার জন্য বাধ্যতামূলক। বিকজ যদি তুমি টাকা আর্ন করতে চাও, মেক ভিডিও কয়েকদিন আর্ন করবা, দেন অফ হয়ে যাবে। বাট তুমি যদি টাকা বানাতে চাও, মেক মানি, দেন ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড মানির ভ্যালিউ কী। ভ্যালিউ ক্রিয়েশন, টাকাটা তো আসবেই, ভ্যালিউ থাকলে টাকা আসতে বাধ্য। সো ইউ think more about the value, not the money. So that's the difference, I think. আমরা again আমার ভিডিও যারা এখন পর্যন্ত দেখতেছে অনেকে মনে করতেছে হচ্ছে কি আই এম পুশিং দেম বা ইন্সপায়ার করতেছে টু বি আ কন্টেন্ট ক্রিয়েটার, বাট দ্য থিং ইজ আমি কন্টেন্ট ক্রিয়েটার নিয়ে বলছি ক্রিয়েটার ইকোনমি। ইফ আই এম নট রং, ট্যাম মনে হয় টোটাল অ্যাড্রেসেবল মার্কেট ক্রিয়েটার ইকোনমির এখন হচ্ছে কি $250 বিলিয়ন। ধরো আমি একটা কোর্স বানাইলাম, ধরো হচ্ছে কি আমি মানুষজনকে শিখাই কীভাবে টাকা কামাবে অনলাইনে। এখন ইনস্টেড অফ এন্ডোর্সিং আর একটা ব্র্যান্ড, ধরো আমি নিজেরটা বানাইলাম, ঠিক আছে? এটা হচ্ছে আই থিঙ্ক ক্রিয়েটাররা ঝামেলা করে নিজেরা বানাইতে চায় না জিনিসপত্র। বাট আমার কথা হচ্ছে কি যারা মানুষজন যখন ভাবে যে আমি এই ক্রিয়েটার ইকোনমিতে ঢুকবো, জাস্ট কিন্তু ক্রিয়েটার হিসেবে এরকম না, প্রত্যেকটা ক্রিয়েটার একটা ভিডিও এডিটার লাগে। পুরো বাংলাদেশের সব ক্রিয়েটারই ভিডিও এডিটারের ভুগতেছে, কোনো এডিটিং টিমই নাই। যারা আছে আমার তারা বিদেশে গেছে, বাংলাদেশে আমি 10 টাকা নিয়ে আমি এটা চা খাবো। তো বাংলাদেশে এমনকি ধরো বড় বড় কর্পোরেট কোম্পানি যারা, তাদেরও ভালো ভিডিও এডিটার নেই, সবাই খুঁজে এডিটার, কোনো জায়গায় এডিটার নেই। এটাও তো ক্রিয়েটার ইকোনমির একটা পার্ট। তো কেউ যদি ভালো করে কন্টেন্ট বুঝে, তার যে নেসেসারিলি ক্রিয়েটার হইতে হবে এরকম তো না, তুমি ভিডিও এডিটার হই। আচ্ছা, খালি ভিডিও এডিটার না, আমি যদি আজকে ক্রিয়েশন ছেড়ে দিই, আমি যদি অস্ট্রেলিয়ায় গিয়ে ভিডিও এডিটিং এর কাজ নিই, ওয়েডিং ভিডিওগ্রাফির কাজ নিই, আই উইল স্টিল মেক সেম অর মোর মানি, রাইট? বিকজ আই হ্যাভ দ্যাট স্কিল। সো ওই ঘুরে ফিরে কিন্তু একই জায়গাতেই আমরা আসতেছি, যে ইউ ডেভেলপ দ্যাট স্কিল সেট অ্যান্ড ইউ ইদার মানে কি বলে ইমপ্লিমেন্টেড অন ইউ, নিজেকে সেল করো, আর যদি কমফোর্টেবল না হও, ইউ সেল দ্য স্কিল, ইউ আর স্টিল মেকিং মানি, ইউ আর স্টিল কন্ট্রিবিউটিং টু দ্য ইকোনমি। অ্যান্ড এমন না যে এটা খুব টাফ, আমরা লেজি, এটা আমাদের মানতে হবে, এটা আমরা মানতে চাই না। লেজি মানে লেজি, ওই যে সেম কানতেছি, আমি তো টাকা কামাতে চাই, কেমনে কামাবো, আমার রিল দেখতে ভালো লাগে, শেষ। বাট বিলিভ ইট অর নট, মোস্ট অফ দ্য পিপল ইউ হ্যাভ সিন যে হয়তো স্কিল ডেভেলপ করে না, ইটস নট বিকজ ওর টাকা পয়সা কম, ইটস নট বিকজ ওর পারতেছে না, ইটস অনলি বিকজ ও ট্রাই করতেছে না। উই অল হ্যাভ আওয়ার ওন সেটস অফ বাউন্ডারিজ, ওন সেটস অফ ইউনো হার্ডশিপ থাকে, সবার হার্ডশিপ সেম না, বাট থাকে সবারই। সবাই কিন্তু ওভারকাম করে যারা সাকসেসফুল। যারা ওভারকাম করে না, ওকে যদি 2 কোটি টাকাও ধরা দিস, পারবে না। ইলন মাস্ককে অনেকে বলে না ওর বাপ তো বড় লোক ছিল, বড় লোক তো অনেকের বাপ ছিল, কয়টা ইলন মাস্ক হইতে পারছে? সিম্পল হিসাব। আমরা করি কি, এগুলা বলে বলে নিজেকে সান্ত্বনা দিই যে আমার টাকা থাকলে আমিও পারতাম। ওর জ্ঞান, ওর যে নলেজ, তোরে 5 কোটি টাকা কেন, 100 কোটি টাকা দিলে নলেজ তুই পারবি না কোনোদিন, বিকজ নাই এটা আমার ভিতরে, এটা লাইফস্টাইলের মধ্যে নেই। সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ফার্স্ট অ্যাকসেপ্ট অ্যান্ড অ্যাকনলেজ যে আমি লেজি, অ্যান্ড দেন ওটাও কিন্তু একটা ভালো স্টেপ যে আমি বুঝতে পারছি আমি লেজি, আমার ইস্যু কই, বিকজ প্রবলেম আইডেন্টিফাই না করলে সলভ করবি কেমনে, অ্যান্ড আমরা তো আইডেন্টিফাই করি না। এই যে তুমি যে বলো আইডিয়া, অনেকে এটা আইডিয়া বিক্রি করতে পারে না, এটা কিন্তু নতুন একটা সার্ভিস যাচ্ছে। আমি ক্রিয়েটারদের যে বলতে পারি তুমি যে ব্র্যান্ডদের এন্ডোর্স করবো, তোমার জন্য ওটা পিচ ডেক বানাই দিব আইডিয়াটা নিয়ে, সোল সার্ভিসই এটা। অ্যান্ড আই থিঙ্ক ইট উইল সেল লাইক হট কেক। বাট সমস্যা ইট উইল কেন, সেম ওই যে চা খাবো আমি 10 টাকা দিয়ে, ইটস এ মাইন্ডসেট। তো বাংলাদেশে অনেকগুলো এজেন্সি ট্রাই করছে যে আমি তোমাকে ম্যানেজ করবো। হ্যাঁ, অনেক ম্যানেজার দেখছো না বাংলাদেশে, অনেক নোন ম্যানেজার আছে না, ওয়াই কুডন্ট দে ম্যানেজ দ্য হোল ইনফ্লুয়েন্সার ক্রাউড? বলতো অনেককে চিনছোস কিন্তু তুই মনে কর অন টপ পারে না, বিকজ ইটস আ মাইন্ডসেট যে ও চিন্তা করে আমি ম্যানেজারকে কেন 10% 5% দিব, আমি তো নিজেই এটা রাখতে পারি। ও মনে করো ওই ম্যানেজার, ওই ক্রিয়েটার, ওই ভিডিওগ্রাফার, ওই এডিটার, ওই আপলোডার, ওই ডিস্ট্রিবিউটার, ওই কমেন্ট, সব ও করতে চায়, বিকজ ও 10 টাকা দিয়ে চা খাবে। ও চিন্তা করে না যে 10 টাকা থেকে 2 টাকা যদি আমি ওকে দিই, আমি আরো 100 টাকা বানাতে পারবো, আমার টাইম বেঁচে গেল, আই হ্যাভ মোর টাইম টু থিঙ্ক। এটা ভালো লাগে, হাইয়েস্ট লেভারেজ টাস্ক কোনটা, যে আমার যদি 10 ঘন্টা সময় থাকে, এই 10 ঘন্টায় আমি কোন কাজটা করলে সবচেয়ে বেশি লেভারেজ পাবো। এটা তোর এটা নলেজ থেকেই আসে, টু বি ভেরি অনেস্ট, বিকজ নলেজ না থাকলে তুই বুঝবি না যে ভিশনে ওই টানেলের বাইরে কি আছে। আই থিঙ্ক আমাদের ইয়ারটা মাঝে মাঝে এনভায়রনমেন্ট অনেক ম্যাটার করে। এখন এনভায়রনমেন্ট জাস্ট মানে এটা না আমার এলাকার মধ্যে গিয়ে থাকে, আমার বন্ধুকে, আমার
ডিজিটাল কি রিল দেখে আমি সেটাও ম্যাটার করে। এটা আমি মনে করতাম, দেন আই রিয়েলাইজ আমি তো সাথে সেম এনভায়রনমেন্টে বড় হয়েছি, তাই না? ইনফ্যাক্ট এখন যে নলেজ আমরা পাই, ইন্টারনেট এত জোস, মানে এত ইজি, ফ্রি, ক্যাপকাট ট্যাপকাট দেখে আমি বলছি ভাই এই অ্যাপ যদি আমার কাছে আগে থাকতো, আমি যে ভিডিও কি ফাটাইতাম, ওই যে গাড়ি মেরে দেওয়ার সিনটা আগে কি 7 ঘন্টা ধরে এডিট করে কি কষ্ট ওই 3 সেকেন্ডের সিনের জন্য, নাও ইট টেক্স 1 সেকেন্ড। 7 ঘন্টা ভার্সেস 1 সেকেন্ড, ক্যান ইউ ইম্যাজিন কয়টা ভিডিও বানাতে পারতাম? সো আই থিঙ্ক যত জিনিসপত্র ডেভেলপ করতেছে, ইউ হ্যাভ লেস থিংস টু কমপ্লেন অ্যাবাউট, নাও ইটস জাস্ট এক্সকিউজেস, রাইট। বিকজ ইউ হ্যাভ মোর প্রিভিলেজ নাও। ধরো একটা কেউ ধরো ইউনিভার্সিটি তখন পড়ে, নর্থ সাউথে পড়ে ধরো, বা ধরো তিতুমিরে পড়ে, সে এখন গ্র্যাজুয়েট হয়ে বা সে ধরো ইউনিভার্সিটিতে পড়তেছে, একটা খ্যাপ পারতে চায়, ক্রিয়েটার ইকোনমিতে কোন কোন অ্যাসপেক্টে উড ইউ সাজেস্ট দেম টু ওয়ার্ক? অনেক কিছু আছে। সো ওকে, আমরা একটা যেটা খুব কম শুনবি সেটা হচ্ছে সিআরএম, অর্থাৎ কাস্টমার রিলেশনশিপ ম্যানেজার বলতে আমরা খুব কম এটা নিয়ে কাজ করি, যেটা নিয়ে আমি অনেক চ্যালেঞ্জেস ফেস করছি। সো ইটস আ পার্সন, তুই চিন্তা কর কোনো স্কিল সেট নেই, ওকে? তোর সাথে আমি কথা বলতেছি, আমার কোনো গ্র্যাজুয়েশন নেই, একাডেমিক স্কিলস নেই, আমি কোনো সফটওয়্যার ইউজ করতে পারি না, ওকে? All I have to do is, you being a customer, I have to talk to you. So let's pretend you're a customer, you are knocking this shawarma place. আমি হচ্ছে নর্মাল একটা সিআরএম, ওকে? সো কল দিয়ে আমার জন্য শর্মা নিয়ে আসবে এনিথিং। হ্যালো, আপনাদের বিফ শর্মা আছে? জি ভাই আছে। এটাতে কয় গ্রাম বিফ থাকে? এটা খুব সম্ভবত 80 থেকে 100 গ্রাম এরকম কি মিক্স করা থাকে ভাইয়া। আপনি শিওর না? জি ভাইয়া শিওর, মোটামুটি শিওর। এটা কি হেলদি? জি ভাই হেলদি। ও, এটা মানে আপনাদের ফ্রেশ নাকি আগের বানাইছেন? আমরা প্রতিদিন বানাই। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, আমি এটা অর্ডার করতে চাই। ওই খালি বিফ শর্মা একটা? দেন, দুইটা দিতে পারি? দুইটা দেন। আচ্ছা 2টা বিফ শর্মা, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা দেন। 120 টাকা পাঠিয়ে দিন। করলি, হ্যাঁ সেম। এখন হচ্ছে আমি একটা ভালো সিআরএম এর অপশন দেখে, সেম দুজনেরই কিন্তু একাডেমিক কোনো কোয়ালিফিকেশন, ইটস কমপ্লিটলি ইনটিউশন। আবার কল দে, সেম জিনিস। হ্যালো, আপনাদের এখানে বিফ শর্মা হবে? হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া সরি এক্সট্রিমলি, আপনার নামটা আগে একটু জিজ্ঞেস করতে পারি? আমার নাম হচ্ছে নাফিস। নাফিস ভাই কেমন আছেন আপনি? হ্যাঁ, খুব ভালো আছি। আচ্ছা ভাই, আপনি বিফ শর্মার কথা জিজ্ঞেস করেছেন, আমাদের কাছে আছে। আপনি কি বিফ শর্মার রেগুলারটা চান নাকি লার্জটা ভাইয়া? রেগুলারটা দিলেই হয়। ওকে ভাই, ওয়ান্ডারফুল। ভাই আমরা কি একটাই প্যাক করে দিব? দেন, দুইটা দেন। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ওখানে 220 টাকা হবে ভাইয়া। আমরা এটা ডেলিভারি করে দিচ্ছি, আপনার লোক পাঠাবেন নাকি আমরা কোনো ডেলিভারি পার্সেল করে পাঠিয়ে দিব আপনার কাছে? হ্যাঁ, আপনি ডেলিভারি করে দেন। ওকে ভাইয়া, একটু কষ্ট করে আপনার ভাইয়া 20 থেকে 30 মিনিটসের মতো ওয়েট করতে হবে, কোনো সমস্যা নেই তো ভাইয়া? না, সমস্যা নেই। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আর ভাইয়া এক্সট্রা কিছু দিতে হবে, সস বা অন্য কিছু? আপনাদের যেটা ইউজুয়ালি দেন সেটা দিলেই হবে। আমার পার্সোনাল ভাইয়া মাস্টার্ড খুব ভালো লাগে, আমি জানি আপনি মাস্টার্ড খান দেন, নাকি। আপনার ফেভারিটটা আমার। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, এখনই পাঠিয়ে দিচ্ছি ভাইয়া, জাস্ট 30 মিনিটস লাগবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, এনজয়। ইউ সি দ্য ডিফারেন্স, Right. এখানে কোনো স্কিল সেট লাগে না, এখানে কোনো কোয়ালিফিকেশন লাগে না, বাট এই যার মধ্যে ভিতর থেকে এই জিনিসগুলো আছে না, যে ফ্রেন্ডলিনেস, কথা বলা, কমিউনিকেশন, যে স্কিলটা অটোমেটিক ডেভেলপ করে নিবে, এটা কিন্তু খুব পার্সোনাল একটা জিনিস। অনেকে আছে এরকম, ও আরামসে সিআরএম এর জবে ভালো টাকায়, যেখানে মানুষ 5,000 6,000 পায়, ওখানে 25,000 30,000 কামাইতে পারবে। ও ওই টিমের হেড হয়ে যাবে ইন 6 মান্থস, ইন 1 year ও হেড হয়ে যাবে। ও আরও 12 জনকে ম্যানেজ করতে পারেন, দেন হি ক্যান স্টার্ট হিজ ওন কোর্স এস ওয়েল, বিকজ এটার মধ্যে ইনবিল্ড, এটার জন্য কিছু করা লাগতেছে না তার, বাট পোলাপেন করে না। ওর ফোনটা ধরাই দিবি, ও করবে না, ও শিখবে না এটা নিয়ে। বাট ওকে যদি শিখাইতে পারো, দ্যাট ক্যান বি অ্যান অ্যাসেট। নট জাস্ট, তুই চিন্তা কর, একটা পার্ট টাইম জব থেকে বিকামস আ ফুল টাইম হেড অফ দ্যাটস ওয়ান। এটা গেলো সিআরএম। আরও অনেক কিছু আছে, ভিডিও এডিটর যেটা বললাম না, আমরা এডিটিং করলে কি ডাইরেক্ট এফেক্টসে চলে যাই, আগুন জ্বলবে, লাইট জ্বলবে, কন্টেন্ট বুঝি না। সবার আগে যেটা জানা উচিত কি জানো, পালস অফ দ্যাট ভিডিও, টোনালিটি অফ দ্যাট ভিডিও, যে রিদম অফ দ্যাট ভিডিও, কাটিং অফ দ্যাট ভিডিও, দেন ইউ গো টু এফেক্টস। কি এফেক্টস তো যে কেউ পারবে, এটা টেকনিক্যাল জিনিস। তো ওই যে আমরা করি কি, বেসিকটাকে বাদ দিয়ে আমরা হচ্ছে উপরে কাভারে চলে যাই, যে মামা বোম ফুটবে, আগুন জ্বলবে, লাইট জ্বলবে, ফ্ল্যাশি যেটা, ওটা বানানো টাফ, সেল করাও টাফ। বাট হোয়াটস নট টাফ ইজ লার্নিং দ্য রিদম। ইটস আস্তে আস্তে তুই রিদম বুঝবি। তুমি হেডেনকে চিনো? হেডেন, লোগান পল এডিটর ছিল হেডেন হিলার স্মিথ। না তো ভিডিও মানে তো এই কাটিং নিয়ে, ও হো, রাইট, ও দিত যে হচ্ছে কি, আমি জীবনে ভেবেই দেখি নাই, ও প্রত্যেকটা কাট 2.5 সেকেন্ড 2.5 সেকেন্ড 2.5 সেকেন্ড পরে এবার যখন জোকটা দেয়, ওটা 6 সেকেন্ড কাট করে, মানুষের সময় আনএক্সপেক্টেড বাড়ি খায়, যে হোয়াট, এরপরে জোকটা ইনফাসিসটা অনেক বেশি হয়। এই যে এই জিনিসগুলো আমরা বুঝি না। ওটাই বললাম, যেগুলো আমি যখন তখন তো আসলে ইন্টারনেটে এত মানুষ কথা বলতো না, এই যে পডকাস্ট কিছু তো ছিল না ওরকম। তো আমরা কি করতাম, যে অনেক ভিডিও দেখে যখন এই কাটটাকে আমরা অবজার্ভ করছি, এরকম কাট তো অনেক ভিডিওতে আছে, তখন একটু ধরে নিতাম, বাট কনভারসেশন কিন্তু হইতো না, সেখানে যেটা টার্ম বাই কি বলে, বা এটার মানে এটা কি, নিজে ফিগার আউট করা লাগতো। অবজার্ভ করলাম, কারণ এত ভিডিও দেখছি যে ইয়ে লোগান পল করতেছে, ওই দিক থেকে আগে ইয়ে করতো, ওর নাম জানি কিছু, যে কলেজ ডর্মে একটা ইয়ে ভিডিও বানাতো, রিয়াকশন ভিডিও বানাতো, জে উইলিয়াম সামথিং, রে উইলিয়াম জনসন।
সো দেখলাম যে কিছু কিছু জিনিস কমন, সো ওভাবে আমরা শিখে আমাদের ভিডিওগুলো ইমপ্লিমেন্ট করছি, বাট ওগুলো আমরা এখন না কথা বলে টার্ম দিতে পারতেছি, নাম দিতে পারতেছি। সো এটাই স্টাডি অ্যান্ড ডিসিপ্লিন ডান। আচ্ছা, ওয়াই ডু ইউ থিঙ্ক আমরা উই আর স্ট্রাগলিং টু বি ইন্টারন্যাশনাল? যেমন আই থিঙ্ক আস্তে আস্তে নাইস কোয়েশ্চেন, সার্ভিসের দিকে আমরা চলে যাচ্ছি, পারতেছি ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্সিং করতে পারতেছে, ক্রিয়েটার আমরা বিদেশে যেতে কষ্ট হচ্ছে কেন? ভেরি নাইস, খুব ভালো কোয়েশ্চেন করছো। আমি এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল কাজ খুব কম করছি, ম্যাক্সিমাম 5টা থেকে 6টা। বাট ওয়ার্স্ট পার্ট হচ্ছে কাজটা ইন্টারন্যাশনাল হইলেও বাংলাদেশের হয়েই, মানে বাংলাদেশের ক্রাউডকে ঘুরে ফিরে মোটামুটি সার্ভ করছে। কীরকম, যে আমরা যদি এয়ারলাইন্স করি তাহলে হচ্ছে কি বাংলাদেশ থেকে যদি ওই এয়ারলাইন্সকে ইউজ করে তাহলে ওটা, অথবা আমরা যদি কোনো সিম ইউজ করি বাংলাদেশ থেকে হচ্ছে বাইরে গিয়ে যদি ওই সিমটাকে ইউজ করে ওটা। ইন্টারন্যাশনাল আমি যেটা বুঝতে পারছি, নাম্বার 1 হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল ব্যারিয়ার। অর্থাৎ পুরো পৃথিবীর সাথে, ইভেন ইন্ডিয়াকেও বাদ, ইন্ডিয়াকে যদি আমরা আমাদের মতো ধরি, ইন্ডিয়াও বাদ, পুরো পৃথিবীর সাথে তুই বাংলাদেশের কালচার কোথাও খাপ খাওয়াতে পারবে না, ইম্পসিবল। থিঙ্ক অ্যাবাউট এনি কান্ট্রি, নট ইভেন এ কান্ট্রি, আফ্রিকার কোনো ভিলেজে যা, তাও তুই বাংলাদেশের সাথে মিলাতে পারবি না, বিকজ আমাদের মাইন্ডসেট, আমাদের কালচার এবং ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার সবগুলোই একটা একটা করে ব্যারিয়ার। সব জায়গায় তুই আটকাবি, তুই ইংলিশে কথা বলবি, বাংলায় বলতে পারোস না, তুই একটু গান গাবি ও তুমি ওয়াজ মাহফিল করতে পারো না, তুই একটু কাপড় চোপড় পরবি তুমি নিজেকে কভার করতে পারো না, তুই একটু এন্টারটেইনিং করবি, তুমি একটু মানুষের জন্য ভালো কিছু করতে পারো না, তুই একটু নাটক বানাবি, শিক্ষণীয় কিছু বানাতে পারো না, এভরিথিং ইজ এ ব্যারিয়ার। তুমি এটা পারো না, তুমি ওটা পারো না, ও এটা তো ভালো না। সো আমরা এত বেশি ভালো হইতে গেছি, অ্যান্ড উই অলওয়েজ সে যে ওয়েস্টার্ন কালচারের থেকে ইনফ্লুয়েন্স হয়ে আমরা খারাপ হয়েছি। ইফ আই ডোন্ট নো এই কমেন্টগুলো যারা করে তারা কোনো ওয়েস্টার্ন কোনো কান্ট্রিতে গেছে নাকি, দেয়ার কালচার ইজ ওয়ে মোর ভ্যালুয়েবল দ্যান আওয়ার কালচার, তোকে এটা মানতে হবে। আমি রিসেন্টলি ভিজিট করে আসছি না, ওয়ে মোর পোলাইট, ওয়ে মোর হেল্পফুল, ওয়ে মোর এডুকেটেড, ওয়ে মোর আন্ডারস্ট্যান্ডিং। তুই ওদের সাথে কথা বলে যেই পরিমাণে মানে ভ্যারাইটিস ইয়ে করতে পারবি, বাংলাদেশে কনভারসেশন করার মতো জিনিসপত্র খুব কমই পাবি, আশেপাশে তো ফ্রেন্ডরা তো আছে। সো আমি যদি আজকে ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট হইতাম, বাংলাদেশ উড বি দ্য লাস্ট অপশন যেটাকে আমি চুজ করতাম। বাকি থাকে কি, এখন তুই বলতে পারোস বাংলাদেশে তো 20 কোটি মানুষ, হিউজ পপুলেশন, বাট ওই পপুলেশন তুই কোথায় কাজে লাগবে একমাত্র লেবার খাটানো ছাড়া? আর তো কিছু আমরা একটা ব্রিজ বানাইলো, আমরা নাম দিয়ে হচ্ছে বাংলাদেশের, না বাংলাদেশের মানুষ ব্রিজ বানায় না, আমরা কামলা খাটাই, ইট পাথর উঠাই, ব্রিজ কিন্তু বানায় জাপানিজ, বাট আমরা নাম দিয়ে আমরা ব্রিজ বানাইছি, আমরা কিন্তু বানাই নাই, আমরা আমাদের লেবার খাটাইছি। অ্যান্ড আই ডোন্ট নো ইফ পিপল ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন দিস। যেদিন বাংলাদেশ গিয়ে জাপানে বা অন্য কোথাও ব্রিজ বানায় আসবে কোনো ইঞ্জিনিয়ার ওর ফুল বাংলাদেশের টিম নিয়ে, তখন উই ক্যান সে বাংলাদেশ একটা এরকম কাজ করছে। সো দেখবো বাংলাদেশি বানাইছো, আগে জাপানে চলে গেছিল, জাপানে চাকরি টাকরি করে এসেন বাংলাদেশি ব্রিজ। বাংলাদেশে যতগুলো মানুষ বাইরের দেশে গিয়ে ভালো করে, যে নাসাতে যায়, যে মনে কর বা কোনো টেসলাতে যায় বা মাইক্রোসফটে যায়, আমরা এমনভাবে হেডলাইন দিই বাংলাদেশি ছেলে বাংলাদেশি মেয়ে নাসাতে, ওকে এই ক্রেডিটটা না নিতেই পারি না আমরা, ইম্পসিবল। বাংলাদেশের গভর্নমেন্ট, বাংলাদেশের এডুকেশন সিস্টেম, বাংলাদেশের কোনো কিছু তো ওকে এটা হইতে হেল্প করেনি। ওই দেশে গেছে, ওখানে গিয়ে পড়াশোনা শেষ করে, ওখানে সব কিছু করে, ওখানকার কালচার ফলো করে, ওখানকার ইয়ে করে, দেন ওখানে জবটা পাইছে। ও যদি বাংলাদেশে থাকতো আজকে, আমার মনে হয় না কোনো পত্রিকায় আসতো, উইচ ইজ ট্রু। সেম মানুষটা, সেম নলেজ, সেম হার্ডওয়ার্ক, আসতো না পত্রিকায়। ও করতো কই, কাজ কই করতো। দ্যাটস ওয়াই বাইরে গেলে আমরা ওর ক্রেডিটটা নিয়ে নিই, যে বাংলাদেশি ছেলে নাসায় গেছে, বাংলাদেশি মেয়ে মাইক্রোসফটে কাজ করে, এটা আমাদের ক্রেডিট না। ও বাংলাদেশিটা তোর ক্রেডিটই না, বাংলাদেশ ওর জিওগ্রাফিক বাই বোন একটা বার্থ সার্টিফিকেট আছে, এটা তো ক্রেডিবিলিটি না, তাই না? সো আমরা ক্রেডিটটা কেন নিই? অ্যান্ড আই থিঙ্ক বাংলাদেশের ইন্টারন্যাশনাল কোম্পানি বা ব্র্যান্ড আসার একটা কারণ হচ্ছে কি আমাদের পেমেন্ট গেটওয়েটা অনেক ঝামেলা দেয়, অনেক ঝামেলা, তো আমরা ডলারে কিছু কিনতে পারি না, এটা নাকি গ্যাঞ্জাম। অ্যাবসলিউটলি অনেক অনেক হয়ে গেছে। আর এটার পিছিয়ে মানে এটা তো আসলে বছরের পর বছর হয়ে আসছে, উই ক্যানট ফিক্স ইট ওভারনাইট অ্যাজ ওয়েল, মানে এটা হয়ে গেছে কতগুলা জেনারেশন, এখন এটা ফিক্স করে রিভার্স করতে হবে আবার, ইটস আ হিউজ থিং। কিন্তু ভাই যদি ভাবে দেখো ধরো আমি একটা ভিডিও এডিটিং এজেন্সি চালাই, আমি একটা সার্ভিস বিক্রি করি, অ্যান্ড আমি আউটসোর্সিং মাই সার্ভিস, আমি বিদেশে বিক্রি করতেছি। বাংলাদেশে অনেক বড় সফটওয়্যার কোম্পানি আছে ওলিও, ওরা ওদের ডিজিটাল প্রোডাক্ট বিদেশে বিক্রি করে ফেলতেছে। আমাদের কন্টেন্টটা তাহলে বিদেশে যায় না কেন? যাচ্ছে, যেমন রাফসান ভাই ট্রাই করতেছে, বাট প্রপার নাই কেন? কেন তুই রিলেট করবি? একই তো আসলে রাফসান যে কটা কন্টেন্ট ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট বলছে, ইন্টারন্যাশনালি গিয়ে করছে, সব এনআরবি না যারা দেখে বিদেশের, বিদেশি এনআরবি তো বাংলাদেশি, তো ও তো বাঙালি, তো সো ঘুরে ফিরে তো তুই বাঙালি মানুষের সাথে রেজোনেট। বিদেশি কি দেখে? বিদেশ খুব কম, খুবই পয়েন্ট। আমাদের যেরকম খুব কম পার্সেন্টেজ হয়তো ইন্ডিয়া থেকে দেখে, পাকিস্তান থেকে দেখে, বাট আমার তো মনে নাদির অন্ধকো ইংলিশটাও বাঙালিরাই দেখে। নাদির অন্ধকো সম্পর্কে
আমি জানি না, আমি দেখছি যে তোর ভিডিওস আমি বাংলাদেশি পার্সপেক্টিভ থেকেই দেখছি, আমি কখনো ইন্টারন্যাশনাল কে পার্সপেক্টিভ হইলে একমাত্র নাদির ভাই হতে পারে যারটা আসলে বিদেশি দেখে। হ্যাঁ আইবা possible। দেখে আমি এটা এগ্রি করি। নাদির যদি ওটা কমও হয় বাট স্টিল ওটা আমার মনে হয় আমাদের সবারটা থেকে বেশি পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখে থাকে, কারণ আমি ওর ইয়ে ফলো করিনি কখনো যে কোথা থেকে দেখে কি দেখে, বাট হইলে আমার মনে হয় ওরটা একমাত্র কন্টেন্ট যেটা ইন্টারন্যাশনাল মানুষজন অ্যাকচুয়ালি রেজোনেট করতে পারবে। বাট হি ইজ মোর অফ অ্যান এডুকেটর বলবো ট্রাভেলিং সাইড থেকে রাদার দেন অ্যান এন্টারটেইনার। আর ওর কন্টেন্ট ইজ দি অনলি কন্টেন্ট যেটা ইন্টারন্যাশনাল মানুষ দেখে মানে বুঝতে পারবে যে হ্যাঁ ও কী বলতেছে, কই যাচ্ছে, বিকজ ট্রাভেলিং ইজ ইন্টারন্যাশনাল, বুঝছোস। আর আমরা যেটা করছি আমরা বাংলাদেশি কন্টেন্টই বানাই, আমরা চাইলেও ইংলিশ গানও যদি করি আমাদের ওই অ্যাকসেন্টেই আসবে না। তোমার জন্য কত টাকা হইলে ইউ উড বি স্যাটিসফাইড, যে এর বেশি কিছু লাগবে না? আই এম ভেরি স্যাটিসফাইড উইথ হোয়াট এভার আই এম আর্নিং। আর যেটা আমি বেশি কামাইতে চাচ্ছি, চাপা মাইরো না, তুমি আমাকে একটু আগে বলছো আমি ভিডিও বানাইতেছি না, স্পন্সরশিপ শেষ করতে এটা বললাম আল্লাহর কসম, আমি এটা আমার ওয়াইফকে প্রায় বলি, হোয়াট এভার আই এম আর্নিং ইটস ওয়ে মোর দেন হোয়াট আই হ্যাভ এভার ইম্যাজিনড অফ। মানে আমাদের মতো একটা ছেলের কাছে একটা মানে গাড়ি যদি মনে করো হন্ডা সিআরভিও হয়, ইটস এ মানে ওয়াও, এসইউভি। হ্যাঁ, সো এখন কেন বলতেছি এটা এনাফ, মানে বলছি আমি কমপ্লেন করি না যে হোয়াট এভার আই হ্যাভ আই এম সুপার ব্লেসড। ওকে, এরপর আমি যেটা কামাচ্ছি বা কামাইতে চাচ্ছি দ্যাট ইজ বিকজ আই ক্যান, যে আমার ভ্যালুটা ক্রিয়েট হয়েছে, আমার এখন এর থেকেও বেশি কামানোর পোটেনশিয়াল আছে, আই এম ট্রাইং ফর দ্যাট অ্যান্ড আমি অনেক হার্ডওয়ার্ক করবো, আমি হার্ডওয়ার্ক করে এর থেকে অনেক বেশি, এর থেকে ডাবল ট্রিপল 100 গুণ কামানোর ট্রাই করতেছি। পেয়ে গেলে আরও আলহামদুলিল্লাহ, যদি না পাই আমার কোনো কমপ্লেন নেই। অর্থাৎ ওই যে টাকার জন্য কিন্তু আমি কাজ করতেছি বলতে কি আমি জানি আমার ভ্যালু এত, সো আমি ভ্যালুটা ইয়ে করবো, যদি আমি না পাই আমার কোনো দুঃখ থাকবে না। বাট আমি টাকা পছন্দ, বিকজ টাকা সলভস আ লট অফ প্রবলেমস। এই যে আজকে তো আশেপাশে যেসব ফ্রেন্ডরা আছে যারা ফাইন্যান্সিয়ালি একটু লেটসে খুব একটা অ্যাডভান্টেজ নাই, ওরা যদি হসপিটালে যায়, ওরা যখন গভর্নমেন্ট অফিসে যায় কোনো কাজ করতে, ওরা যখন স্কুল কলেজে যায়, ইউনিভার্সিটি যায়, আই এম টেলিং ইউ দে সাফার সো মাচ মেন্টালি অ্যান্ড ইমোশনালি নোয়িং দ্যাট ওদেরকে রেসপেক্টটা অনারটা দেওয়া হয় না। দে ফিল লাইক তারা একটা থার্ড ক্লাস সিটিজেন অফ দিস কান্ট্রি। কেন? অনলি বিকজ ল্যাক অফ মানি ক্যান সলভ দ্যাট প্রবলেম। সো ওই জিনিসটা আমরা ফিল করে ফেলছি। তার মানে এই না যে মানি সব কিছু, বাট মানি ইজ সো ইম্পর্টেন্ট ইন দিস কান্ট্রি, দ্যাটস ওয়াই ইউ শুড ওয়ার্ক হার্ড সো মাচ যে তোর ফ্যামিলি, তোর বাচ্চা কাচ্চা, তোর বাবা মা এরা যাতে কখনোই ডিসরেসপেক্টটা ফেস না করে। দ্যাটস দ্য অনলি রিজন ওয়াই মানির জন্য আমি এত বেশি কাজ করি। আদার দেন দ্যাট, টাকা যদি নাও থাকে, আমি যদি পড়েও যাই, আল্লাহ আমাকে অত ক্রেডিবিলিটি দিচ্ছে, আই ক্যান ওয়ার্ক এগেইন অ্যান্ড কিছু একটা করে ফেলবো আমি ইনশাল্লাহ। বা ধরো জাস্ট যদি একটা নাম্বার দিতা, এখন এরকম নাম্বার না, ধরো হচ্ছে কি যে কোনো সময় তো এতখানি টাকা যদি হয়, এরপর আমার টাকা তাইলে আমি সর্টেড, আমার যা যা রাখতে পারি, আমি একটা গাড়ি কিনবো, গাড়ি কিনতে পারলাম, এত টাকা হইলে পরে আই উইল জাস্ট ডু ইট। 100 কোটি যদি 100 কোটি বাই চান্স হয়ে যায়, তখন আমি মেবি 1000 কোটি বলতে পারি, এর আগে থেকে জানা রাখলাম। বাট এখনের জন্য 100 কোটি আই থিঙ্ক ইজ, কেন বলছি, বিকজ 100 কোটিকে আমি পরে 1000 কোটি বানাইতে পারবো। যদি আমার কাছে 100 কোটি থাকে উইথ প্রপার ইনভেস্টমেন্ট অ্যান্ড এভরিথিং, প্রপার প্ল্যানিং, ওই 100 কোটি দিয়ে আমি আবার 1000 কোটি বানাতে পারবো। দ্যাটস ওয়াই আই থিঙ্ক ইটস ইজিয়ার। যেমন আমার 100 কোটি নাই, আমি 1000 এটা না, বাট আমি বুঝতে চাচ্ছি আমার ছোট এক্সাম্পলে ধরো আমার 1 লাখ টাকা থেকে মাসে 1 লাখ টাকা আমার যত কষ্ট হয়েছে, 1 লাখ টাকা থেকে 10 লাখ টাকা হইতে তার 10 ভাগের 1 ভাগ কষ্ট হয়েছে। রাইট, অফ কোর্স, কারণ ইজিয়েস্ট ওয়ে টু মেক মানি ইজ টু ইউজ মানি। ওই বললাম না, ইউ ডোন্ট আর্ন মানি, ইউ মেক মানি। এটা যখন বুঝে যাবি তখন ইটস মাচ ইজিয়ার। বাট পিপল ট্রাই টু আর্ন মানি। এখানে আমরা পুরো লাইফ শেষ করে দিই। বাংলাদেশে একটা খুব কমন কনসেপ্ট আছে, দেখবি যে চাকরি করবো, আচ্ছা আমার যদি স্যালারি হয় 60,000 টাকা 50,000 টাকা, আমি 10,000 অমুক জায়গায় সেভ করবো, 10,000 এখানে ইয়ে করবো, অ্যান্ড উই থিঙ্ক যে সেভ করে করে আমি টাকা জমায় পরে হয়তো কিছু একটা গাড়ি বাড়ি কিনবো। দিস কিপস অল অফ আওয়ার ড্রিমস ইন দিস ব্যাগ, যেটা কখনোই ব্যাগ থেকে বের হবে না। ইট উইল অলওয়েজ বি ইন দ্য সেভিং ইয়ে। আর আমি যেটা ক্র্যাক করছি সেটা হচ্ছে যে আমার যদি টাকা শর্ট থাকে, যেটা আমি সেভ করতে হয়, তার মানে টাকাটা আমার নাই, হাউ ডু আই আর্ন ইট নাও? দ্যাটস দ্য ডিফারেন্স। আর মোস্ট পিপল ডু, আমি টাকাটা নাই আমার কাছে, আমি এটা সেভ করে করে জমাবো। দ্যাটস দ্য রং কনসেপ্ট আমার কাছে মনে হয়। এত বেশি কামাই দেওয়ার জন্য সেভ করার জন্য ভাবতে না হয়, সেভ করার জন্য ভাবতে না হয়। মানে সেভ কখন করবি তুই? যখন তোর কাছে নাই, ও শির আমার জমাইতে হবে, তখন না তুই সেভ করবি। দ্যাটস আ সার্ভাইভাল ট্যাকটিক বলতে পারো আর কি। ওই জায়গাতে আসলে আই থিঙ্ক আস্তে আস্তে ওটা চেঞ্জ, কারণ এটা তো ওভারনাইটও হবে না। ইউ চেঞ্জ দ্যাট পারসেপশন, দেখবি অনেক কিছু ডিসিশন মেকিং ইন টার্মস অফ ফাইন্যান্সিয়াল ডিফারেন্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তুমি কি দেখো তোমার লাইফের আইডিয়াল সিনারিও কি ফিউচার? ধরো কারোর জন্য এটা হইতে পারে আসলে সাহায্যের জন্য আমি কাজ করবো, কারণ সে এটা করি অনেক মজা পায় অন্য কিছু হচ্ছে। কারোর জন্য হইতে পারে আমি পুরো দুনিয়া ঘুরবো, কারোর জন্য হইতে পারে আমি ক্ষেত খামারি করবো। হোয়াট ইজ দ্যাট যেটা ইউ সি? আমার ঘর সাজাতে খুব ভালো লাগে। আমার মনে হয় যে আমার 3-4টা বাসা থাকবে, অ্যান্ড 3-4টা বাসা 3 রকমের করে সাজাবো। একটা থাকবে হচ্ছে আরবান একদম সিটির ভিতর, একটা থাকবে সি বিচ, একটা থাকবে মাউন্টেনের মধ্যে, আর একটা থাকবে হচ্ছে তোর ওই যে পাথরের এরিয়া থাকে না, গুহা টাইপের, ওই রকম। অ্যান্ড একটা একভাবে সাজাবো। একটা দুবাই, একটা হচ্ছে কি না দুবাইতে না, মেবি নিউ ইয়র্ক সিটির একদম মাঝখানে, কেপটাউন, বালি, অস্ট্রেলিয়ান যে কোনো বিচ, অস্ট্রেলিয়ান যে কোনো বিচ। আর পাহাড় হচ্ছে সুইজারল্যান্ড, পাহাড় কই? টার্কিতে একটা দেখছি, আচ্ছা ওইটা অনেক ইন্টারেস্টিং, ওটার এক্সাক্ট লোকেশনটা জানি না। টার্কিতে নাকি
আমি যেটুখানি দেখছিলাম, again I can be wrong, গুগল হচ্ছে আমার সোর্স। ওকে 3 কোটি টাকাতে যদি ডক্টর গুগল ডক্টর গুগল, এখন তো গুগল আর জানো, চ্যাট জিপিটি জিজ্ঞেস করি, চ্যাট জিপিটি আরো বাট তুই যদি 3 কোটি টাকা দিয়ে জমি কিনো একটা, কোথায়? টার্কিতে। ওকে কারণ অ্যাগেন 3 কোটি টাকা অনেক টাকা, বাংলাদেশের জমি দাম এমনই। সো জমি টার্কিতে যদি কিনো 3 বছর যদি রাখো, তাহলে ইউ গেট আ টার্কিশ পাসপোর্ট, টার্কিশ সিটিজেনশিপ। ওকে তো টার্কিশ পাসপোর্টে 136টা দেশের জন্য 130টা দেশে ভিসা ফ্রি। নাইস, দ্যাটস ক্রেজি, দ্যাটস আ ভেরি গুড ইনভেস্টমেন্ট। ভেরি গুড ইনভেস্টমেন্ট। স্পেশালি যদি এই দেশ থেকে হয়তো আগে থেকে একটু সেফ থাকতে হবে, বাইরে হয়ে যাবো। আচ্ছা, 4টা তাহলে কোন কোন দেশ? নিউ ইয়র্ক, মানে দেশ ফিক্স করি না, আমি জাস্ট বললাম যে এরকম আরে ধরো না, এখন তোমার কাছে সব টাকা 100 কোটি টাকা আছে। আচ্ছা, মানে নিউ ইয়র্ক, অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া আমার সবার ফার্স্ট প্রেফারেন্স আর কি। তারপর হচ্ছে টার্কি, আর কি ও আমি সবচেয়ে ইম্পর্টেন্টটা মিস করছি, তো থাইল্যান্ড মিস করে ফেলছি। থাইল্যান্ড, এটা মিস করা যাবে না। কেন থাইল্যান্ড ভালো লাগে? কেন থাইল্যান্ড ইজ মাই মোস্ট ফেভারিট হলিডে স্পট। তোকে তুই কখন থাইল্যান্ড গেছোস? ছোটবেলা? ওকে, ছোটবেলা না, তুই যদি যেহেতু তোর ল্যাপটপে তো অনেক কাজ করস, তুই পৃথিবীতে অনেক অ্যাডভান্স দেশ আছে। থাইল্যান্ডের বেস্ট পার্ট হচ্ছে মনে কর রাত্রে 3:30টার দিকে তুই যে কোনো ওই এম না কি টাওয়ার জানি বলে, যাই হোক শপিং সেন্টারের সামনে তুই রাত 3:30টার দিকে ল্যাপটপ নিয়ে ফুটপাতে বসে আরামসে কাজ কর। ফ্রেশ জুস, ঠান্ডা বরফ তখনও সেল হবে, তখনও তুই বার্গার পাবি, সব পাবি, খাবি, মানে মনে হবে যে অনেক হ্যাপেনিং, অনেক হ্যাপেনিং। মানে মানুষজন আছে, তোর ওই ভয়টা থাকবে না ছিনতাই হয়ে যাবে, এখনই মায়েরা দিবে। আর যতই মানুষ বলো যে কি হচ্ছে তোকে জ্বালাবে না, হোমলেস পিপল আর দেয়ার, তোকে জোর করবে না, ও বসে থাকবে ওর মতো, তোর যদি ইচ্ছা হয় তুই তাকে টাকা দিবি, না ইচ্ছা হলে টাকা দিবি না। আমাদের এখানে কোনো নক করবে না সারাক্ষণ। সো আমার কাছে মনে হয় থাইল্যান্ড চিপ, হ্যাপেনিং, অলওয়েজ অ্যাওয়েক, আর ইট হ্যাজ এভরিথিং, মানে চিপের মধ্যে। বাট ওটা হচ্ছে হলিডে ডেস্টিনেশন। যদি থাকার জন্য হয় আমি অস্ট্রেলিয়া পিক করবো অলওয়েজ। হোয়াটস আ ফান স্টোরি যেটা তোমার সাথে থাইল্যান্ডে হয়েছে? তো আমি আমার লাইফের ফার্স্ট স্কাই ডাইভ থাইল্যান্ডে করছি। স্কাই ডাইভ? ফার্স্ট স্কাই ডাইভ আমি থাইল্যান্ডে করছি। ভয় লাগে না? না, স্কাই ডাইভিং ইজ সারপ্রাইজিংলি বাঞ্জি জাম্পিং এর থেকে লেস ভয়ঙ্কর। হ্যাঁ, বাঞ্জি জাম্পিং বেশি ভয়ঙ্কর। বাঞ্জি জাম্পিং কই করছো? নেপালে আর দুবাইতে। বাট স্কাই ডাইভিং করতে ভয় লাগে না? না, স্কাই ডাইভিং এ তো ইউ হ্যাভ প্লেন্টি অফ টাইম। প্রথম একটা ভয় পাবি, অ্যান্ড দেন ইটস সর্টেড, যে লাভ দিয়ে দিছি এখন আকাশে আছি। কানটা অনেক ব্যথা করে না? না, এটা ডিপেন্ড করতেছে, অনেকের ব্যথা করে আমি শুনছি, কান ব্যথা করে, চোখ মুখ দিয়ে পানি পড়ে শুনছি, বাট আই থিঙ্ক এটা পার্সন টু পার্সন মেবি ভ্যারি করে। আমার ওরকম কোনো প্রবলেম হয়নি। ওকে, আচ্ছা বলো মজার ইনসিডেন্ট যেটা বলতেছো থাইল্যান্ডে। তারপর এইটা, অ্যান্ড দেন একটা গল্প বলো যেটা থাইল্যান্ডে ধরো যদি থাকে কোনো কিছু। ওরকম নাই, যেমন সৌমিকের সাথে আমি সৌভিক গেছিলো নাকি মনে নেই, আমি সৌমিক আর কোন একটা ব্র্যান্ড গেছিলো, মোবাইল ব্র্যান্ড বা সামথিং, আমার খেয়াল নেই কোন ব্র্যান্ডটা। ওইবার গিয়ে আমাদের টাকা শেষ হয়ে গেছিলো। এরপর আমরা বাংলাদেশ থেকে টাকা, সারা হোটেল থেকে চেক ইন করতে পারতেছি না, আমরা কি করব। পরে কোন একটা ভাইয়া ছিল, ওই ভাইয়া গিয়ে ঢাকা থেকে ব্র্যান্ডকে বলছে, ব্র্যান্ড তো ঝাড়ি মারছে, তোমাদের টাকা দিয়ে পাঠাইছি এরকম। তো ভাইয়া কোথায় খরচ করে মদ খাইছে আমি জানি না, তো ভাইয়ার কাছেও টাকা নেই। পরে উনি বাংলাদেশ থেকে টাকা পয়সা কেমনে আনাইছে জানি না, এখান থেকে পিক করছে রাত্রে 12:30 না 1:30টার দিকে, দেন আমরা হোটেলে চেক করছি। সো উই ওয়ার অলমোস্ট হোমলেস ইন থাইল্যান্ড। তখন তো অত টাকা নেই আমার কাছে, যে মাত্র শুরু করছি তো আমরা, বাচ্চা কাচ্চা, তখন ইউনিভার্সিটিতেই মনে হয় পড়ি, বা ইউনিভার্সিটিতে ঢুকিও নেই, আমার খেয়াল নেই। সো ওই টাইমটাতে টাকা তো নাই, সো লিটারালি হেল্পলেস একদম। বাট এখন হলে ইজিলি পার পেয়ে যাবো আর কি, তখন পাই নাই। আমার একটা মজার গল্প আছে থাইল্যান্ডে। হ্যাঁ, থাইল্যান্ডে ছোটবেলায় গেছি যখন, থাইল্যান্ডে এয়ারপোর্ট অনেক বড়, মানে আমার কাছে সময় লাগছে অনেক বড়। আমার কাছে লাগছে, আমি তো ছোট মানুষ, বা আমি ঢাকা এয়ারপোর্টে গেছি, আমার কাছে লাগছে থাইল্যান্ড এয়ারপোর্ট বিশাল বড় লাগছে। আচ্ছা, ওকে ওকে। কারণ এ টার্মিনাল, বি টার্মিনাল, পরে সিঙ্গাপুর এয়ারপোর্টে যে দেখছি আরো বিশাল বড় সিটি, রাইট, ট্রেন বেঁধে যাওয়া লাগে। বাট আমার কাছে থাইল্যান্ড এয়ারপোর্ট লাগছে বিশাল বড়। ঢাকা এয়ারপোর্ট এখান ইমাতা থেকে ইমাতা দৌড়ে চলে যাওয়া যায়। এখন ওই সময় জীবনে প্রথম দেখছি আমি ইনস্ট্যান্ট কাপ নুডলস, যে এখানে পানি গরম পানি দিলে ওটা নুডলস হয়ে যায়। বাংলাদেশে নাই ওই সময়। তাই? হ্যাঁ, ইম্পসিবল। কাপ নুডলস বহু বছর ধরে বাংলাদেশে আছে, হয়তো তো খাস নাই, হয়তো বা এত দোকানে পাওয়া যেত না এখন যেরকম পাওয়া যায়, দোকানে ম্যাগি নুডলস পাওয়া হতে পারে। হ্যাঁ, তো ওই সময় নুডলস ওই যে ডিউটি ফ্রি শপগুলো থেকে আমরা কিনতেছি, খাইতেছি আমি আমার বাপ মা সবাই মিলে। তো হঠাৎ করে আমি ফেরত আসতেছি দোকান থেকে, আমি হারাই ফেলছি যে আসলে আমাদের চেয়ারটা কোথায়। আর আমি কিছু হারাই আমি বলি কি আল্লাহ বাঁচিয়েছি, ইংলিশ মিডিয়ামে পড়ছি, ইংলিশটা পারি, বলি কি প্রবলেম হচ্ছে ওরা বুঝে না। আমি বলি কি আই লস্ট মাই প্যারেন্টস, বলে হ্যাঁ, আমি কি লস্ট মাই ফাদার এন্ড মাদার, বলে আমি বলছি ক্লিনার টিনার আছে না এদেরকে, এরা আমার ধরে ধরে নিয়ে গেছে হচ্ছে কি যারা অ্যানাউন্স করে এখানে, এই বলে এও বোঝে না। এরপর এরা একটা সিনিয়র অফিসিয়াল রাখছে, একে আমি বলছি আচ্ছা ঠিক আছে বুঝছে। এখন বলছে আমার বাপের নাম কি, আমি লিখে বলছি যে জাকির হোসেন, আমি লিখে দিছি জাকির হোসেন। ওরা বলে কি সাকির হোসেন, নাম জেড কে এস বলে ফর সাম রিজন।
আমার বাপ মা তো বোঝে না, হঠাৎ করে অনেকক্ষণ পর তারা রিয়ালাইজ করছে আইসা আমি তো বলে নাই এরপরে তারা গুইজে টুইজে আসছে যে ওকে পাইছে। এখন যদি না পাই তখন হয়তো বা থাইল্যান্ড এয়ারপোর্টের সামনে বসে ভিক্ষা করতাম। থাইল্যান্ডের ফুড তোর কেমন লাগে? হ্যাঁ ছোট ছিলাম মনে নাই, কিন্তু আমরা খুঁজে খুঁজে বাংলা খাবারই খাইছি। আমাকে যেখানে দিবেন থাই ফুড খাবো অলওয়েজ। আমি মালয়েশিয়ায় গেছি, মালয়েশিয়া যে আমি নাসি লিমা খেয়েছি আমার ভালো লাগে না। মালয়েশিয়ান ফুড আমার ভালো লাগে না, মালয়েশিয়ান শ্রীলঙ্কান এই দুটো ফুড আই হেট শ্রীলঙ্কান ফুড। আই থিঙ্ক ওরা করে কি যে চিতই পিঠা মধ্যে ডিম দিয়ে ওই জিনিসটা খেলে খাওয়া নারিকেলও দিবে। হ্যাঁ মানে আই হেট ইট। আমি কতদিন শ্রীলঙ্কায় ছিলাম, 10 দিন ছিলাম। আমার কয়েকটা ক্লায়েন্ট আসছিল, ও এইটা একটা মজার জিনিস। আই থিঙ্ক বাংলাদেশে ক্রিয়েটারদের সাথে ব্র্যান্ডদের ভালো সম্পর্ক নেই মানে কি বেশি কর্পোরেট সম্পর্ক, ভাই ব্রাদার সম্পর্ক নেই, যেটা থাকা দরকার। আই থিঙ্ক সো। যে কোনো ব্যবসায়ী, যেমন আমি আমার ক্লায়েন্টের দিক থেকে বলি, যেমন যে কোনো কাজই করো ইউ উইল মেস আপ, কোনো এক জায়গায় ইউ মাইট হ্যাভ মিস্টেক্স, ভুল ত্রুটি হবে। আমার ক্লায়েন্টদের সাথে কী করি, আমি চেষ্টা করি বন্ধু বানায় ফেলতে আর কি, যতখানি করতে পারি। যে ও একটা ধরো স্টোরি দিল ওর ফ্যামিলির সাথে, সেই গুড। মাঝে মাঝে ওর সাথে একটু ফাইজলামি করি। এখন আমার ক্লায়েন্ট যেটা করছে, আমি ওরা ভ্যাকেশনে যাচ্ছে, আমি আসবো, ওকে বুঝতে পারছি। আমি ভ্যাকেশনে গেছি, ভ্যাকেশনে যে আমার ভাই ব্রাদার গেছে, আমরা কাউন্টলেস মিস্টেক্স করছি। সো ধরো হচ্ছে আমার পার মান্থ 5K 6K USD দেয় আমাকে, এরকম বড় একটা ক্লায়েন্ট আমার রিটেইনার, ওর সাথে ভুল করা মানে ঝামেলা। কিন্তু যেহেতু একটা ট্রিপে যে 10 দিনের সাথে কাটায় আসে, আমার যাই ভুল করেও মাফ করে দেয়। আচ্ছা, ও কিছু আমাকে ভুলেও কোনোদিন আমার সাথে ট্রিপে আসিস না কোনোদিন। ভুল টুল করলেও অনেক কিছু মাফ করে দেয়, বলে যে ঠিক আছে ওকে টোকে ঠিক আছে। আই থিঙ্ক এই পার্সোনাল রিলেশনশিপটা আমার সাথে তৈরি করতে পারি না। এটা আমি ওদিন দেখতেছিলাম, আবার তানময় ভাটের আরেকটা পডকাস্টে দেখতেছিলাম যে শাহরুখ খানও তো ইনফ্লুয়েন্সার, তো ওর সাথে হুন্ডাইয়ের অনেক ভালো খাতির। তোর ব্যাড টাইমসের সাথে হুন্ডি ওর সাথে আছে, ওর সাথে ব্র্যান্ড ম্যানেজারদের সাথে ওদের তো ভাই ব্রাদার সম্পর্ক। কারণ ক্রিয়েটারদের জন্য ব্র্যান্ড ম্যানেজার হতে পারে, আমি যদি একটা রেস্টুরেন্ট চাইলে আমার জন্য আমার কাস্টমার হতে পারে। এরকম পার্সোনাল রিলেশনশিপস আই থিঙ্ক আর একটু বেশি দরকার। ওটা কেমনে হবে? বিকজ আমি তো বললাম না, সেম শুধু ক্রিয়েটার না, ইভেন আর্টিস্টদের ক্ষেত্রেও দেখছি মানে মিডিয়াতে, যে দ্য রিলেশনশিপ ইজ ভেরি লিমিটেড টু, আগে নিকেতন ছিল এখন কেউ যায় না, ইটস ভেরি লিমিটেড টু যাবি একটু মদ টদ খাবি, একটা ডিল ফাইনালাইজ করবি অ্যান্ড দেন দ্যাটস ইট। বাট এই যে তোর ড্রিঙ্ক করতেছিস, দ্যাটস নট দ্য প্রবলেম, মানে আই ক্যানট জাজ সামবডি ফর ড্রিঙ্কিং, বাট আমি বলছি ইফ দ্যাট বিকামস ইউর অনলি ওয়ে অফ কমিউনিকেশন, দ্যাটস আ প্রবলেম। যে উইদাউট ড্রিঙ্কিং ইউ আর নট ফ্রেন্ডস উইথ এনি ওয়ান, উইদাউট ড্রিঙ্কিং ইউ আর নট বিং এবল টু টক, উইদাউট ড্রিঙ্কিং ইউ আর নট বিং এবল টু ডু এনিথিং। সো দ্যাটস আ প্রবলেম, বিকজ তুই অ্যাজ এ হিউম্যান বিং তুই ফাংশনই করতে পারতেছিস না উইদাউট a glass or a bottle. That's a big problem to আমার কাছে মনে হয়। So this is also a reason why human to human connectionটা maybe they lack. এটা অনেক কমন আমি দেখছি আমাদের। এটা একটা সেকেন্ড হচ্ছে আমাদেরও, তোর সাথে আমি 100% একমত অ্যাগ্রি করি, বিকজ দেয়ার আর ক্লায়েন্টস যারা টাকা দিলেও আমরা ওদের সাথে ডিল ফাইনালাইজ করি নাই। ইনফ্যাক্ট ওদের কম্পিটিটরের সাথে পরে গিয়ে আমরা ফাইনালাইজ করছি উইথ লেসার অ্যামাউন্ট অফ মানি, বিকজ হাউ উই হ্যাভ মানে কানেক্টেড অ্যাজ আ, বোঝা যেত যে কমপ্লায়েন্স ইস্যু হবে নাকি, বা ওদের আন্ডারস্ট্যান্ডিং কীরকম, ফেথ বিলিভস কীরকম, অ্যান্ড দ্যাট হেল্পস ইউ উইথ দ্য নেক্সট প্রসেস, বিকজ তুই একবার দিবার তো না, বছরের পর বছর কাজ করবি ওদের সাথে। সো আই অ্যাগ্রি উইথ ইউ। অ্যাগেন আমার অফিসে আমি এটা বলি, আমি খুব রেয়ার কিছু মানুষজন আছে যাদেরকে আমি বলি হচ্ছে আই রিয়েলি লুক আপ টু দ্যাম ফর সাম রিজনস। আই থিঙ্ক আমি অ্যাগেন আমি ওরকম হাম্বল হইতে চাচ্ছি, বাট আই ডু রিয়েলি বিলিভ দিস যে আই হ্যাভ ভেরি গুড কমন সেন্স। আমার চেয়ে অনেক মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ার অনেক বেশি স্মার্ট, বাট আই থিঙ্ক আই হ্যাভ ভেরি গুড কমন সেন্স। আমি তোমার সাথে চিটাগাংয়ে একদিন ছিলাম, আই থিঙ্ক ওইখানে তোমরা কিছু কথা বলতেছিল মার্কেটিং নিয়ে, পিজা বার্গার। আই থিঙ্ক you have this power as well যে you don't overcomplicate things. I think makes মানুষ যেটা করে যে মানুষজন জাস্ট এটা হচ্ছে কি সিম্পল, don't make it complex, just yes, straight no, done. So I think a civic sense are just not complicating anything. And I'm whether it's relationships, whether it's work, যে কোনো কিছু I don't twist it. আমি এটা যেটা করি, আমার যদি কোনো কিছু প্যারা থাকে, I don't know again, you tell me is it a good thing or bad thing. কোনো কিছু না যদি আমার কাছে প্যারা থাকে, ধর আমি ইউনিভার্সিটি, আমার একটা ইস্যু, আমি ইউনিভার্সিটি নর্থসাউথে পড়ি, আমি বলার মতো না আমার ইউনিভার্সিটি লাইফটা যেমন যাচ্ছে, বলার মতো না, আমার এই ভালো বলি না খারাপ বললি, এই যে এটাই সমস্যা। আই ডোন্ট ইভেন থিঙ্ক অ্যাবাউট ইট, এত বাজে, আই ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইট। এখন মানুষ থিঙ্ক অ্যাট লিস্ট ভাবলে ব্রিং আ সলিউশন। আমি এটা এতই প্যারা খাই, আমি বাদ, আই ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইট, একদম ইগনোর, আনলেস এন্ড আনটিল আমার গলা চেপে ধরছে, আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট, সলভ করবো, বাদ। আই থিঙ্ক এটা কিছু আমার কাজে লাগে। যখন একটা গ্যাঞ্জামে পড়ছি প্রফেশনাল লাইফে, একটা ক্লায়েন্টের ডেডলাইন আছে, আমি যদি ওই সময় প্যানিক করি না, আমি টেনশনটা একদম বাদ দিতে ট্রাই টু সলভ ইট। পরীক্ষার সামনে বা যে কোনো জায়গায় যখন আমার টাইট ডেডলাইন থাকে, আই ক্যান মেক ইট ওয়ার্ক, যেহেতু আমি ইগনোর করে ফেলতে পারি। বাট কিছু সময় যেহেতু এত বেশি ইগনোর করে ফেলে আবার ঝামেলা করে,
তুমি তোমার পার্সোনাল লাইফে হাউ ডু ইউ সি দিস এরপরে সাজেস্ট মি অ্যাজ ইফ আই এম আ ইয়াঙ্গার ব্রাদার কি বলতা I think it's the same thing. মানে you shouldn't that's the best asset you can have for yourself and to keep your mental stability. ওই যেসব ন্যাগিং পোলাবাইন আছে না, ও একই জিনিসই, কিন্তু ওরা কেন ন্যাগ করে? বিকজ ওরা সিম্পল জিনিস, ও আমার সাথে চিট করছে, এখন আমি কি করবে, ছাড়বি, মানে ইউ নো দ্যাট। এন্ড ও সবাইকে যায় একই কোয়েশ্চেন করে, সবাই বলে ছাড়, বাদ দে, বের হ, কিন্তু আমি তো ওরে ভালোবাসি, তাহলে থাক, কিন্তু ও তো ওই আবার সার্কেল। আমার কথা হচ্ছে পিপল ওভার কমপ্লিকেট দিস, অ্যান্ড আমিও এই জিনিসটা সেম, যে আমি মেনে নিই, খারাপ হইলেও মেনে নিই, কমপ্লেন করি না, ভালো হইলে তো ভেরি গুড, ভালোই হচ্ছে। সো আমার কাছে গ্র্যান্টেডও নেই না। সো তুই যেটা করছিস, আই থিঙ্ক দ্যাটস দ্য বেস্ট ইয়ে, বিকজ ইট উইল কিপ ইউর স্যানিটি ফর লঙ্গার টাইম। বিকজ যত আমাদের বয়স বাড়ে তত কিন্তু আমাদের মেন্টাল স্ট্রেস নেওয়ার কমতে থাকে, ফিজিক্যাল কমতে থাকে। হয়তো আমরা এখন যেরকম রাত জাগতে পারি, পরে হয়তো জাগতে পারবো না, এখন যেরকম দৌড়াদৌড়ি করতে পারি, পরে হয়তো করতে পারবো না। সো যত তোর মেন্টাল স্ট্রেস কম দিবি, তত তোর বায়োলজিক্যাল এজ স্লোলি বাড়বে। অ্যান্ড মোস্ট পিপল, অনেকজন দেখবি তোর বয়সী, বাট ওদের টেনশনে ওর হেলথ সব গেছে, অনলি বিকজ ও বেশি স্ট্রেস করে ফেলছে। বিকজ স্ট্রেসের জন্য তোর আই থিঙ্ক কোর্টিজল না, স্ট্রেস করলে কোর্টিজল মেবি বেড়ে যায়। সো যে কারণে হচ্ছে তোর বায়োলজিক্যালি ইউ গো থ্রু আ লট অফ trouble as well. So stress কম করবি, দেখবি তোর better hormones are করতেছে। তুমি যেটা বলতেছিলে যে খারাপ সময় থাকে, ইউ আর গ্রেটফুল ফর ইট, আমার খুব একটা ক্লিশে আছে, জ্ঞান আমি কোনো কিছু অরিজিনাল না, সব কিছু আমি মানুষের থেকে শিখি। দ্যাটটা হচ্ছে কি ক্রিস উইলিয়ামসন, আই ফলো দিস গাই আ লট অ্যাজ ওয়েল। অনেক ক্লিশে একটা কথা, বাট আমি এখন এটাকে মোটো বানাই ফেলছি, যে if I don't go through the bad times, I won't have a good story to tell at the good time. Absolutely, true. Whenever I go through bad times, okay, that's a story to tell. Because good times to good times, কিছু করার নাই, it's the bad times যখন তোর অনেক কিছু করার আছে, that defines you. Yeah, exactly, true. তোমার টপ 3 স্কিলস তোমার কাছে কি মনে? টপ 3, আচ্ছা, let me make it আরো ভাঙি। টপ 6 স্কিলস, তিনটা হচ্ছে টেকনিক্যাল স্কিল, তিনটা হচ্ছে সফট স্কিল। সফট হচ্ছে কমিউনিকেশন, ওকে, ডিসিপ্লিন, ওকে, problem solving. Okay. That's actually problem solving আমার টপ স্কিল হবে। Right. I can solve anything. আচ্ছা, এটা গেলো সফট। আর টেকনিক্যাল স্কিলসের মধ্যে এডিটিং, মিউজিক, মার্কেটিং কি টেকনিক্যাল বলতে পারো? তুমি যদি মার্কেটিং, না, অ্যাকচুয়ালি মার্কেটিংটা হচ্ছে কি, আমার ভালো নলেজ আছে, হয়তো আমি ভালো করতে পারি। ডিজিটাল মার্কেটিং একটা টেকনিক্যাল স্কিল। ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ, সো হ্যাঁ, ওটাই বলতে চাইছিলাম যে মার্কেটিং ওভারঅল না, ডিজিটাল মার্কেটিং আমার হয়তো একটা ভালো গ্রাউন্ড আছে, বাট আই এম স্টিল লার্নিং। মানে আমারও মনে হয় যে আরও অনেক কিছু করতে চাই, তো সো মেবি থার্ড লাস্ট স্কিলের মধ্যে থাকতে পারে মেবি ডিজিটাল মার্কেটিং মেবি, কারণ ডিজিটাল মার্কেটিং জন্য মিডিয়া বাইংও কিন্তু পড়ে। আমি মিডিয়া বাইংটা আবার একদমই পারি না। অর্গানিক কন্টেন্ট তো ডিজিটাল মার্কেটিং পারি, হ্যাঁ, ওগুলা পারি, ওগুলা ভালো। ডিরেকশন, তুমি যদি কাউকে সাজেস্ট করতা, অ্যাগেন এটা ক্যারিয়ার না, ইয়াং অ্যাডাল্ট কোনো একটা স্কিল শিখতে, এখন টেক ইনটু কনসিডারেশন যে এআই কত র্যাপিডলি গ্রো করতেছে, মুভ করতেছে। যেমন তুমি এটা বলছিলে সিআরএম এর কথা, রাইট? তো সিআরএম কিছু সময় টুলও হইতে পারে, মানুষ হইতে পারে। যেমন আমরা সিআরএম ইউজ করি, আমার কোনো মানুষ নেই, ইউজ ক্লিক আপ, এটা হচ্ছে আমাদের টুল, যেটা আমার সিআরএম। এআই যে লেভেলে র্যাপিডলি গ্রো করতেছে, কোনো ব্যবসা মার দিক বা না দিক, বাট এই যে সিআরএম যেটা বলে, এটা মাইট দেওয়ার অনেক হাই চান্স। স্পেশালি ডমিনোজ এখন অনেক সময় বিদেশে ফোন দিলে ওরা দেখা যায় হচ্ছে কি এজেন্ট কথা বলতেছে, বোঝা যায় না যে আসলে মানুষ নাকি না। বাইরের ব্যাংকগুলো এটাই করতেছে, রাইট? চ্যাট বটস হয়ে গেছে, যেটা আসলে হিউম্যান ইন্টারঅ্যাকশনের চেয়ে বেটার। কারণ তুমি এভাবে দেখো, একজন হিউম্যান যে ধরো 30 বছর এক্সপিরিয়েন্স, আর একটা বট যার হচ্ছে এরকম 500 মানুষ যার 30 বছর এক্সপিরিয়েন্স, সব ডেটাকে ফিট করছে, হু উইল বি বেটার? অফকোর্স আ বট। আর বটগুলো এখন এত ভালো হয়ে গেছে, ওরা করে কথা বলার সময় বোঝা যায় না গলা, এত ভালো। চ্যাট 4 তো এটাই করতেছে, রাইট? GPT-4 এরপর হচ্ছে এখন O1 মডেল আসছে, ভেরি গুড। এরপর নতুন আরেকটা বের করতেছে, হুইচ ইজ ইভেন বেটার। এরপর 11 ল্যাবসের মতো এআই আছে, যেটাতে ইউ ক্যান রেপ্লিকেট ভয়েস একদম হুবাহু। তুমি জানি না বিদেশে, ইন্ডিয়াতেই আছে দুইটা ক্রিয়েটার, একটা হচ্ছে কি ভারুন মায়া। ভারুন মায়াকে না চিনলে তুমি ইয়াকে চিনতে পারো, ফাইন্যান্স উইথ শারান। ওকে, দেখলে চিনবো। ওরা হচ্ছে কি ওদের পুরো কন্টেন্ট অলরেডি অটোমেট করে ফেলছে এআই দিয়ে। হাউ? ধরো এআই দিয়ে তুমি তোমার, I've been trying to do that as well. তোমার এআই এর জিনিস হচ্ছে কি, তুমি ওকে যত ডেটা দিবা, ও তোমাকে প্রপার অ্যান্সার দেবে। তো তুমি যদি প্রপার তোমার অডিও রেপ্লিকেট করতে চাও, তোমার ওকে 10 ঘন্টার কন্টেন্ট দিতে হবে ইংলিশে। বাংলায় যদি এনাফ ডেটা নেই, তুমি কনসিডারিং তুমি ইংলিশে ভিডিও বানাচ্ছ, বাংলা পারবে না, বাংলা এখনো পারবে না, সামনে পারবে। দিস ইজ হোয়াট এআই জেনারেটেড জাস্ট আউট অফ 20 minutes অফ মাই অডিও। লিসেন টু দিস, জাস্ট প্লে করলে শুনতে পারবে। Hi, how are you guys doing? This is Neel and I will be talking about how to get clients for a video editing agency today. So without further ado, let's get started. পুরোটা AI and this is just 20 minutes data. If you feed it 10 hours of data, trust me, একটা হচ্ছে
অনেক এটা সেম। এরপর টুল আছে হেজেন হচ্ছে তুমি পুরো এআই অ্যাভাটার বানায় ফেলতে পারবে। ইজ দ্য সেম ওয়ান যেটা দিয়ে তোর ভয়েসে তুই গানও বানাতে পারবি? ইজ দ্য সেম? সব কিছু করতে পারবা। ক্রেজি সব কিছু করতে পারবা। তাহলে আই ক্যান বি আ মিউজিশিয়ান টু, You can- এত মিউজিশিয়ান সময় সিঙ্গার হয়ে যাবো। হ্যাঁ, তুমি টিউন একদম পারফেক্ট টিউন। হ্যাঁ, আর অটো টিউন ছাড়াই অরিজিনাল হবে, আরো বেটার। রাইট। বাট দেন এগেইন উইথ এআই আমার কাছে এটাও আছে, মানে এখন তো আমরা এআই বলি, আগেকার ইয়েতে যখন এক্সেল ফার্স্ট আসছিল, আচ্ছা, I don't know how much you know of it, তখন কিন্তু people, accountants, officer clerks, they were like shit, we are done. এখন তো এক্সেল চলে আসছে, আমাদের কোনো কাজ নেই। বাট ইভেনচুয়ালি হোয়াট হ্যাপেন, যে ওদের স্কিল আরও ডেভেলপ করে ফেলছে, অ্যান্ড দেন এক্সেলও ডেভেলপ করতে থাকছে, আস্তে আস্তে হিউম্যান অ্যান্ড টেকনোলজি আস্তে আস্তে ইয়ে করা শুরু করছে। তো আমার কাছে মনে হয় যে এআই উইল অলওয়েজ ডেভেলপ ইটসেলফ, অ্যান্ড ক্রেজি অ্যাডভান্সমেন্ট হবে। বাট হিউম্যানকেও আমাদের যে এন্ডলেসনেসটা, মানে ইন টার্মস অফ ব্রেনের ক্যাপাবিলিটি, ওখান থেকেও আমার মনে হয় যে উই উইল come out with more challenges, যেটা ওভারকাম করে we again become better than the technology. Technology will make our lives easier. Right. They won't ruin our lives unless it's a tool. Right. They won't harm us, আমার কাছে মনে হয়, unless কেউ ফাঁকাপিরি করে কোনো দেশ থেকে, বাট ওটা ডিফারেন্ট হয়ে। বাট আমি এআই নিয়ে খুব একটা ভয় পাই না, আমার ফ্রেন্ড অনেক ভয় পায়। আমি প্রতিটা ভিডিওতে বলে আবার বলবো যে এআই জাস্ট সারফেস লেভেল মানুষকে রিপ্লেস করে দিতে পারবে। ইয়েস, উপরে মিডিওক্রেসির কোনো জায়গা নেই। মানে ইনস্টেড অফ ব্লেমিং দ্য এআই, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড যে শিট আমি এতটাই বোধাই যে এখন একটা ইয়ে এসে আমাকে রিপ্লেস করে দিবে। সো আমার মনে হয় না এত ভয় পাওয়ার। AI won't replace you, someone who uses AI will definitely replace you. Yeah, of course, That's the ideology. হ্যাঁ। But হচ্ছে কি যেটা again coming back to the question, যদি কোনো একটা ইয়াং অ্যাডাল্টকে তুমি এখন অ্যাডভাইস দিতা যে টপ 3 স্কিলস দে শুড লার্ন, again very hardcore blueprint, যেহেতু actionable steps, কোন তিনটা না, তুমি যদি একটা স্কিলও থাকে, তোমার যদি মনে হয় একটা এরকম বড় স্কিল আছে, এটা শিখলে ইউ ক্যান ডু ইট, যদি শিখে কি স্কিল আর তার অ্যাকশনেবল স্টেপ কি হচ্ছে, যে কেমনে শিখবে সে। আমার কাছে মনে হচ্ছে যে ফার্স্ট স্কিলটা শুড বি নোয়িং হাউ টু টক। টকিং ক্যান ক্র্যাক $1 million ডিল, টকিং ক্যান ক্র্যাক আ ক্লায়েন্ট, টকিং ক্যান মেক ইউ অ্যান অন্টারপ্রেনার, টকিং ক্যান মেক ইউ আ ক্রিয়েটর, টকিং ক্যান মেক ইউ আ পাবলিক স্পিকার, টকিং ক্যান মেক ইউ আ কি বলে মিনিস্টার, হোয়াট এভার। Knowing how to talk is basically getting into your head. অ্যাকশনেবল স্টেপস কিভাবে আমি ভালো করবো? আমি যেটা করতাম যে আমাদের তখন ক্যামেরা ছিল না, তো তখন তুই যে ফোনের 1.3 না 5 মেগাপিক্সেল 4 মেগাপিক্সেল এরকম ক্যামেরা ছিল। সো আই মেড আ লট অফ ভিডিওস ব্যাক দেন। আমার যে প্রবলেমটা ছিল, আমি কখনো এমনি কথা বলতে পারতাম না, আমি কারোর সাথে কথা বলেই লজের মাথা এটা করতাম, যে মনে হয় কথা বলছে, আচ্ছা এটা করতাম। সো চোখে চোখ রাখতে পারতাম না। সো ফার্স্ট আই মেড ভিডিওস, একটানা সেন্টেন্স বলতে পারি না, কি যে ফুল সেন্টেন্স, নট জাস্ট হাফ সেন্টেন্স বা আম ছাড়া, ওই যে কী বলে ফিলার ওয়ার্ড ছাড়া। সো ওগুলো ছাড়া কথা বলতাম, অ্যান্ড দেন ক্যামেরার দিকে তাকাতাম, ক্যামেরা শুনতাম, শোনার পর যে মনে আছে নিজের ভয়েস নিজে শুনলে একটু কেমন লাগে, ওটা দেখলাম যে কেন এরকম লাগে, দেন আবার বলতাম, ডিফারেন্টভাবে ট্রাই করতাম, এবং করে করে আই বিকেম মোর কমফোর্টেবল উইথ দ্য ক্যামেরা, অ্যান্ড দেন আই স্টার্টেড মেকিং মোর ভিডিওস, যেগুলো আপলোড দিছি পরে। সো লট অফ ভিডিওস ওয়ার দেয়ার যেগুলো আমি আপলোড দিইনি, বাট সবার যেভাবে হবে এটা না। আর একটা অপশনটা আমি এখন হইলে করতাম, তখন আমার আইডিয়া ছিল না। আই উড হ্যাভ ইউজড অনলাইন প্ল্যাটফর্মস লাইক ওমেগল, তারপর আর কিছু আছে না যেখানে হচ্ছে র্যান্ডম দেশের মানুষ। আমি এটা করি, এখনো করি মাঝে মাঝে। ওটাই বলে ডিসকর্ড আছে, এইটা হচ্ছে আমার ডিসকর্ডে কথা বলা যায়। ডিসকর্ড, হ্যাঁ ডিসকর্ড। সো আমার এখন যেটা, ওটা তখন জানতাম না, বাট জানলাম এটা করতাম। সো ডিফারেন্ট প্ল্যাটফর্ম, তাহলে হয়তো কি মজাও পাইতাম, ডিফারেন্ট কালচার শিখতাম, ডিফারেন্ট মানুষ কীভাবে কথা বলে শিখতাম। আমরা যেরকম কিছু আটকেলে তোতলায় ফেলি, এই আম বলাটা আমি শিখছি হচ্ছে এরকম প্র্যাকটিস করতে করতে, যে আমি কিছু না মাথায় না আসলে আমি খালি আম বলে ফেলি। সো এটা শুনলে মনে হয় না যে আমি বুঝিনি, ইট মেক্স ইউ লুক লাইক যে তুই হয়তো কিছু চিন্তা করে বলতেছিস বা ভাবতেছিস। সো এরকম অনেক ছোটো 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 ডিটেলস আছে যেগুলো তোর পুরো পার্সোনালিটিকে ডেভেলপ করে ফেলতে পারে। অ্যান্ড উইথ বেটার পার্সোনালিটি এভরিবডি উইল চুজ ইউ যে কোনো ইন্টারভিউতে। আমাদের ইন্টারভিউতে একটা ইয়ে খুব কমন, তুই পাইছিস নাকি জানি না, কেন তুমি জব চাও? আমি আমার ফ্যামিলির একমাত্র ছেলে, বাবা অসুস্থ, মার। সো ইনস্টেড অফ সেইং আমার ক্যালিবার অ্যান্ড ইয়ে কী কী, আমার কোয়ালিটিস কী কী, আমরা বলি আমার কী কী নাই। এখানে গিয়ে কিন্তু আমরা লুজ করি, কেন? বিকজ পার্সোনালিটি আমি ডেভেলপই করি, আমরা ওই স্লেভার মাইন্ডসেটের মধ্যে থেকে গেছি। ইফ ইউ ক্যান বি কনফিডেন্ট অ্যান্ড পার্সোনালিটিটা যদি একটু শেপে আনা যায়, তোমার কোয়ালিটি না থাকলেও ইউ ক্যান গো থ্রু আ লট অফ থিংস। আই থিঙ্ক অ্যাগেন স্পেশালি পার্টিকুলারলি ইংলিশে ভালো হওয়ার জন্য মানে গ্রামার জানা লাগে না। যেমন আমি তোমাকে যে কথা বলছি বাংলায়, আমি তো প্রপার বাংলাতে মোটামুটি কথা যখন বলি, আমি জানি না কোনটা সর্বনাম কোনটা ক্রিয়া, টুকটাক জানি, কিন্তু আমি প্রপার স্ট্রাকচার জানি না, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি তো জানি না। তো বিদেশেও আমেরিকানরা আরো চাষা, ওরা আরো গ্রামার কম জানে, ওরা কথা বলে কিন্তু ওরা রুল টুল জানে না। তো জাস্ট কনভারসেশন করলেই হয়। আমি যেটা করি যে আমার অফিসে আমার একটা কলিগ আছে, হি ইজ স্ট্রাগলিং, যে ওকে একটু চেষ্টা করছি, অনেক টেকনিক্যাল স্কিল আছে, ওকে চেষ্টা করছি যে ক্লায়েন্ট কমিউনিকেশনও রাখতে, বাট ইংলিশ নিয়েও খুব প্যারা খাচ্ছে। ওকে সাজেস্ট করছে একটা ডিসকর্ড আছে, ইংলিশ কি জানি একটা নাম,
ওইখানে গেলে বিদেশে সব মানুষজন ইংলিশ শিখতে চায়, এখানে আসে সার্ভারে বসে 24 ঘন্টা মানুষজন বসে থাকে, কথা বলে কেউ পারে না, কেউ জাজ করে। আমার তো মনে হয় বাংলাদেশের 90% পোলাপান যারা ইংলিশ মিডিয়ামেরও না, ওরা তো মনে হয় ইংলিশ শিখছে খালি সিরিজ দেখে দেখে। আমার কাছে মনে হয়, আমার মনে হয় না কেউ বই পড়ে ইংলিশ শিখছে, তাই না? সো বিকজ ওটা মোর ন্যাচারাল, টোনটা বুঝতে পারতেছি, কোন ইয়েতে ভাইব্রেট, সব তো বোঝা যায়, স্কেল সবই বোঝা যাচ্ছে। সো আমার কাছে মনে হয় যে ইউ ডোন্ট নিড টু গো থ্রু গ্রামার বুকস, এত কোর্স না, কারণ আমার মনে হয় যে জাস্ট ওয়াচ মুভিজ অ্যান্ড বুঝো যে ওরা আমেরিকাতে কেমনে কথা বলে, অস্ট্রেলিয়াতে কেমনে কথা বলে, ইউকেতে কেমনে কথা বলে, ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে আমার যে মনে হয় কমিউনিকেশন যেটা সমস্যা, স্পেশালি যারা ইন্টারন্যাশনাল যেতে চায়, আমরা ইংলিশ বুঝলে আমরা ওই কালচার বুঝি না, কালচার সমস্যা। আমি এটা কালকে একজনকে বলতেছিলাম যে আমি একটা ক্লায়েন্টের সাথে যখন কথা বলি, আমি ওকে একটা হাত ধোয়া চোখ না মারলাম, আমি রিলেট করতে পারতাম। আর যদি না বলি কেন্দ্রিক আমার লাস্ট গানে 6টা গ্র্যামি পাইছে, কিন্তু আমার ইন্ডাস্ট্রির সাথে কিছু না, বাট আমার কালচার যদি না বুঝে সময় ইটস টাফ টু সেল। হ্যাঁ, বিকজ ভালো কথা বলছে, এই কালচারটা কিন্তু ইয়ের মধ্যে পড়ে। বিকজ আমার এখনো মনে আছে যে দেয়ার আর সাম জোকস যেটা বাংলাদেশ হয়তো চলে, বাইরে হয়তো চলবে না, বাট সেন্টেন্স একই দাঁড়ায়। সো মনে করো যে কোনো পুলে কেউ লাফ দিবে, তো বাঙালি গিয়ে হয়তো ফানি হওয়ার জন্য ও টোনটা এরকম করে, ডু ইউ ওয়ান্না জাম্প, শুনে না ও তো বুঝে না এটা জোক, বলে I do wanna what, and then it was do you wanna jump and then বলছে I'm so shit no don't do that, and তো হ্যাঁ কালচারের মধ্যে ওই টোনটাও কিন্তু আসে যে ওরা এমনি বলতো না। সো ইয়া ট্রু। আচ্ছা, তাইলে তোমার এটা হচ্ছে সফট স্কিল, টেকনিক্যাল স্কিল সাজেস্ট করলে কি শিখতে বলতা? টেকনিক্যাল আই উড সে সেম, আমি তো আমার ইন্ডাস্ট্রি থেকে বললে ভিডিও এডিটিংই বলতাম। এর সবচেয়ে হাইস্ট লেভারেজ টাস্ক? না ভিডিও এডিটিং অ্যান্ড ভিডিওগ্রাফি একসাথে সবচেয়ে হাইস্ট লেভারেজ টাস্ক আমার কাছে তো মনে হয়, কারণ আমি এটা থেকে অনেক বেনিফিট পাইছি। আমি এবার গিয়ে যে কোনো কিছু ছাড়াও, যে প্ল্যাটফর্মটার নাম ভুলে গেছি, আই থিঙ্ক ওয়ার্ক সামথিং, আপওয়ার্ক সরি আরটা না, আপওয়ার্ক না, freelancer.com না, ওখানে হচ্ছে যে এরকম তোর ক্রিয়েটার বা টাইপদেরকে হায়ার করে। সো ওয়েডিং ভিডিওস, ফটোগ্রাফি, মডেলদের ক্যাটালগ এগুলো শ্যুট করার জন্য, খাবারের ছবি তোলার জন্য। সো কিছুই না, আমার কাছে ক্যামেরা সব ছিল, আমি গেছি ওখানে তো ইজি, ট্রেনে উঠবি, চলে যাবি সব জায়গা তোর গিয়ে। আই থিঙ্ক 1 hour গিভস ইউ $600 Australian dollars. সো দ্যাটস গুড। আমি কিছু ট্রাই না করে, তার মানে এত টাকা, হ্যাঁ দ্যাটস দ্য লোয়েস্ট ইয়ে। সো তার মানে হচ্ছে আমি যদি ভালো স্কিল্ড হাই প্রোফাইল কোনো ক্লায়েন্টের কাছে যেতাম, মেবি $1,500-$1,600 to $2,000 পেয়ে যেতাম ইজি। ওয়েডিং ভিডিওতে আরও বেশি। সো ইউ জাস্ট নিড টু হ্যাভ দ্যাট স্কিল। ওদের কিছু ভিডিও দেখাবি, ওরা নিয়ে নিবে তোকে। ইফ আই ওয়ার টু সাজেস্ট, আমি বলতাম ভিডিও এডিটিং ইজ গুড, বাট যদি কেউ কমিউনিকেশন বেশি কিছু যদি একটু এক্সেপশনালি স্মার্ট থাকে, এমন কিছু যেটা আসলে ব্রিংস রেভিনিউ, ট্যাঞ্জিবল রেভিনিউ, এনিথিং। যেমন আই থিঙ্ক কেউ যদি প্রপারলি মিডিয়া বাইংও করতে পারে, দ্যাট ইজ সামথিং দ্যাট ব্রিংস রিয়েল রেজাল্টস দ্যাট ইউ ক্যান ট্র্যাক অ্যান্ড মেজার। অ্যান্ড মিডিয়া বাইং কোনো র্যান্ডম পারসন নিবে না, একটা বড় ক্লায়েন্টই নিবে, রাইট। এমন না জাস্ট খালি আমি অ্যাড আনতেছি, যে খালি অ্যাড চালাতে পারে, বুস্ট করতে পারি সে না, যে তোমার এখন রিটার্ন অন অ্যাড স্পেন্ড কত, তোমার এখন ক্রিয়েটিভ কত পারফর্ম করতেছে, এটা থেকে আমি যদি এখানে নিতে চাই তাহলে কি লাগবে। আচ্ছা, তোমার একটা ল্যান্ডিং পেজ বানাই, এমএনসিস ওকে টার্গেট করবে, ওর ক্যালিবারটা এত ভালো, জাস্ট এটা না, ধরো হচ্ছে যে আই উড ইভেন সাজেস্ট দেম টু বি আ ভেরি গুড সেলসম্যান, যে ক্লোজ করতে পারে প্রপারলি, এমন কোনো কিছু যেটা। কারণ ভিডিও এডিটিং এমনটা জিনিস, অ্যাগেন আই থিঙ্ক কারেন্টলি ভিডিও এডিটিং এর জন্য মার্কেটে ক্রাউডটা এত স্টার্ভিং, এর জন্য সবাই ভিডিও এডিটিং, ভিডিওগ্রাফি এত দরকার। আমি ডিসএগ্রি করি বলবো না, এইটারই আরেকটা যেটা আমি বিলিফ সিস্টেম বলবো। আমি যেটা বিলিভ করি, স্কিলের কথা বলছিস তো, no matter what the skill is, let's say যে media buying or na, videography, any skill, let's say audio, miking, sound engineering, whatever that is, driving ও হোক, whatever your skill is, ওইটাকে এত ভালোভাবে আয়ত্ত কর যাতে ওই স্কিলের আশেপাশে আর কেউ না থাকে। দ্যাট উইল ব্রিং ইউ মানি ফর শিওর। তুই যদি আজকে ট্রাকেও ভালো গাড়ি চালাস, তুই যদি বাইরে গিয়ে লরিও চালাস, ইউ উইল বি দ্য হাইয়েস্ট পেড লরি ড্রাইভার। কিন্তু ধর আমি বাইরে নাই, বাংলাদেশে। এখন কথা হচ্ছে গিয়ে আমাকে অনেকে এসে জিজ্ঞেস করে যে কোন ভাই আমি ফ্রিল্যান্সিং করতে চাই, আমি কি করবো? আমি ওদেরকে বলি, ভাই আপনি ইউনিভার্সিটি যে জিজ্ঞেস করেন, ভাই ইউনিভার্সিটি কোন সাবজেক্ট পড়ে, আমি কেমনে বলবো? আপনি ডাক্তার হবে না লয়ার হবে না, আপনার ইচ্ছা, ইউ চুজ ইট। কিন্তু আমি এটাকে আপনি বলতে পারি, আপনি যদি ডাক্তার হন, এরপরে বলতে পারি হ্যাঁ ডেন্টিস্টের টাকা কম, নিউরো সার্জারের টাকা বেশি। অ্যাবসলিউটলি। ওইখানে একটা প্রোডাক্ট মার্কেট ফিটের যে ব্যাপারটা, তো এই জন্য আমি পার্সোনাল চিন্তা করি যে ভিডিও এডিটিং ইজ ভেরি গুড নাও, সামনেও ভালো থাকবে, স্পেশালি ক্রিয়েটর ইকোনমি যত বাড়তেছে। বাট কি যদি এক্সেপশনালি স্মার্ট হয়, তাহলে দে হ্যাভ মোর হায়ার লেভারেজ টাস্ক। এখানে আমরা এই পডকাস্ট থেকে a lot of people will be harmed এই পার্ট থেকে, ওটা ক্লিয়ার করে দিই আগে থেকে। সেটা হচ্ছে যে আমরা বললাম না যে যদি স্কিলটা থাকে, ক্রিয়েটর ইকোনমি হোক বা হোক, ওখান থেকে দে ক্যান আর্ন। যদি আমি খালি এটা বলে ফেলি, a lot of people might think যে তার মানে আমি ঠিক আছে ভিডিও এডিটিং বা ভিডিও ব্যাংক শুরু করি, এখান থেকে আই উইল আর্ন। ওইটাই আমার প্রথম ডিসকাশনটা, যে ডোন্ট থিঙ্ক অ্যাবাউট আর্নিং। ওকে,
think about your passion and value first, and then it will fulfill your life. Because আর্নিং থেকে হবে কি একটা টাইম কি সে হয়তো টাকা কামাবে অ্যান্ড দেন ওর লাইফটার ফুলফিলড হবে না, ও হয়তো এখন থেকে বেশি কামাবে অ্যান্ড দেন ও খুঁজে পাবে না ওর হ্যাপিনেসটা কোথায়, বিকজ কাজটা করে ওর মধ্যে শান্তি থাকবে না, বিকজ এটা ওর প্যাশনই ছিল না, এটা ওর ইনবিল্ট এর মধ্যে ইন্টারেস্টের মধ্যেই ছিল না। তোমার কাছে মনে হয় তাহলে আসলে কোনো মানুষ আছে যারা কাজ করার পরে তারা আসলে শান্তিতে থাকে অনেক? আমার তো শান্তি লাগে, কাজটা যখন হয়ে যায় আমার অনেক শান্তি লাগে। আমাকে ডিফাইন করে আমার কাজ। ইনফ্যাক্ট আমি ভেকেশনে খুব একটা ভালো এনজয় করতে পারি না। আমার কাছে মানে সবসময় মনে হয় যে কাজ আমাকে ডিফাইন করে, যে আমি কে, এটা আমার আইডেন্টিটিটা কেমন আসছে, কাজ দিয়েই তো আসছে। উইদাউট ওয়ার্ক আমাকে তো কেউ চিনতো না। আমি হয়তো কারো না কারো অফিসে কাজ করতাম, কোনো কোনো ডেস্কে বসতাম, মাসে স্যালারি নিতাম, বোনাসও হয়তো পাইতাম, বাট কেউ আমাকে কিন্তু সালমানটা কে, ও কী জিনিস, এটা তো কাজের থ্রু ছাড়া পাইতাম না। ইলন মাস্ক যত বড়ই, ওকে রকেট সায়েন্টিস্ট তো বলবো না এক্স্যাক্টলি, বাট ধরে নিলাম যে রকেটরি ইন্ডাস্ট্রিতেই আছে, সায়েন্টিস্ট সবই ধরে নিলাম, আমি জাস্ট ওই ইয়েতে ধরলাম। ও কিন্তু যত বড় লোকই হোক না কেন, ও কিন্তু কাজের জন্য তারপর গিয়ে মানুষকে চিনবে, ও কিছু একটা করে দেখাচ্ছে বলে। টেসলা নিয়ে আসছে, রকেট নিয়ে আসছে রিউজেবল, মানে ও যা করতেছে দ্যাট ডিফাইন্স হিম। আদারওয়াইজ রকেট তো নাসাও, মানে নাসার কয়টা ইয়েকে আমরা চিনি, ইঞ্জিনিয়ারকে চিনি, নাসার কয়জন ইয়েকে চিনি, আনলেস আমি ওইটাতে ইন্টারেস্টেড ওই ইন্ডাস্ট্রিতে। সো আমার কাছে মনে হয় যে উইদাউট ওয়ার্ক অ্যান্ড এনজয়িং দ্য ওয়ার্ক ইউ ক্যান নট ক্রিয়েট ইউরসেলফ। মানে ইউ ক্যান অলওয়েজ লিভ, ব্রিথ সবাই করে, পৃথিবীতে মরে সবাই, বাঁচে সবাই না। সো ভ্যালিড। হ্যাঁ, কারণ কিন্তু আমি ভাবি কি ধর একটা শেফ যারা রান্না করতে খুব ভালো লাগে, তাকে শেফ বানাতে তার বিরক্ত লাগবে যে রান্না করতে এত আমি যেটা শখ করে করতাম, মানে এটা আমার টাকার জন্য করা লাগে, এই জন্য সেটাকে এখন আমাকে আবার এটাও আমি ভাবি যে আই থিঙ্ক মানুষজন যেটাই করা লাগবে সব কিছু মানুষজন হেট করবে, জাস্ট চুজ কোনটা ইউ উইল হেট দ্য লিস্ট। এটাই অন্যের জন্য যখনই কাজ করবি তখনই ওটা ভালো লাগবে না, এটা স্বাভাবিক। অন্য কেউ ওখানে ইনভলভ হলে খারাপ। কিন্তু তোমার কাছে মনে হয় এখন হঠাৎ করে মানুষজন একটু বেশি ভিলেনাইজ করে ফেলছে 9 to 5 কে। আই থিঙ্ক ব্যবসা করা আরো অনেক বেশি কঠিন। ওই যে ইন্টারনেটে এসে মাইরা দিছে সব। আমি তো তুই তো করছিস না, তাহলে ঠিক তোরে মারা হচ্ছে, রাইট। বাট আই রিয়েলি ডু থিঙ্ক যে আসলে 9 to 5 ইজ I would enjoy 9 to 5 to be honest. এখন I would enjoy. আগে এনজয় করতাম না, কারণ ওই যে সেম আমি আমার প্রবলেমটা বুঝতাম না। আমি মনে করতাম যে আমার 9 to 5 ভালো লাগে না। কেন ভালো লাগতো না? বিকজ আমি এতই খারাপ পারফর্ম করতাম যে আমার সব জায়গাতে কেউ বস হ্যাপি হইতো না, কমপ্লেন করতো, এইটা ওটা, চাকরি চলে যেত। তা আমি মনে করতাম যে এটা হলো 9 to 5 এর প্রবলেম, বাট প্রবলেমটা আমার ছিল। ইফ আই ওয়াজ এ ভেরি গুড 9 to 5 পার্সন, আই উড এনজয়, আমার গ্রোথও আসতো, প্রমোশনও পাইতাম। অ্যান্ড সবাই তো বিজনেস করতে পারবেও না, হবেও না, এটা তো পৃথিবী এমনি। আর এমন তো না ভাই যে বিজনেস করে টাকা হবে। কারণ রাস্তায় যে মুদির দোকান আছে তার নোটিস রেসপেক্ট, যে মুদির দোকান সেও ব্যবসায়ী, যে একটা বড় মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি করে সে চাকরিজীবী, টাকা দেখাতে যে গুলশানে ফ্ল্যাট আছে যে হচ্ছে চাকরিজীবী, আর যে দোকান আছে তার ব্যবসায়ীতে এমন না যে টাকা দিবি ইনভেস্ট করবো, ওইটা না। ব্যবসার একটা বড় জিনিস মানুষ বারবার মিস আউট করে। মোস্ট অফ দ্য অনেস্ট ব্যবসায়ী বা মানে রিয়েল কোর থেকে ব্যবসায়ী, দে নো ফর ফ্যাক্ট, যেটা আমি তখনও বলছিলাম যে আমার যদি টাকা চলেও যায় আমি আবারও দাঁড়ায় যাবো। কনফিডেন্স থাকা লাগে। এইটা হচ্ছে ব্যবসায়ীদের মধ্যে আছে যে আমার টাকা হারাইলে হারাইছি, এই জন্য কিন্তু রিস্ক টেকার বলে কেন, বিকজ সব ঢেলে দেয়, নোয়িং দ্যাট এটা হইতেও পারে, নাও হইতে পারে, যদি না হয় আমি আবার ট্রাই করবো। এইটা হচ্ছে নর্মাল একটা মানুষকে বললাম না 5 কোটি টাকা দিলে সে পারবে না। অ্যান্ড খুব ফেমাস একটা কয়েকদিন আগেও শুনছিলাম, শুনছি মনে নেই, আমি বলছিল যে পুরো পৃথিবী থেকে যদি সব বড় লোকদের টাকা নিয়ে তুই গরিবদের মধ্যে বেটে দিস, সব বিজনেসম্যান থেকে নিয়ে, সবাই গরিব হয়ে যাবে, বাট বিজনেসম্যানরা ঠিকই আবার বড় লোক হয়ে যাবে, বিকজ ইটস আ মাইন্ডসেট। সো ইটস আ ভেরি ইম্পর্টেন্ট লেসন। আমার কাছে ওইটা শোনার পর থেকে আমি আমার মধ্যে আরও কনফিডেন্স একটু বেশি পাইছি, বিকজ আই রিয়েলাইজ যে আমার থট প্রসেসে হয়তো একটু কনফিউশন ছিল, যেটা ক্লিয়ার হয়েছে আবারও। রাইট। তাহলে যদি ধরো তুমি তোমার ছোটবেলা তোমার সাথে কথা বলতে পারতেছো, মানে ছোটো না, ধরো 8-10 বছর আগে, ইয়াঙ্গার সেলফ, হোয়াট উড বি দ্যাট ওয়ান অ্যাডভাইস যেটা তুমি ওকে দিতা, যেটা ধরো করো না এখন, ওটা অ্যাডভাইস দিলে বেটার হতো? যেটা করি না এখন, নাকি যেটা এখন করি বাট নিজেকে বলতে ওই সময় ধরো ওই অ্যাডভাইসটা তোমার জন্য কাজে লাগতো, কোন একটা অ্যাডভাইস? এইটাই যে কাজ করে নিজের আইডেন্টিটি ক্রিয়েট করা অ্যান্ড টাকার দিকে না ফোকাস করা। আমি যদি টাকার দিকে ফোকাস না করে, এটা খুবই ইজি তোমার জন্য মনে হয় না এখন বলা, যে টাকার জন্য বলা ইজি, ডেফিনেটলি তখন এটা টাফ না? বাট তখন তো তুই বলছিস যে ফিউচারকে বলতে, তখন তো আমি কনফিডেন্স পাইতাম যে আমি আমাকে বলছি, আই উড নো যে মিথ্যা বলতেছে। কি হবে তারপর তুমি এটা দেখবে, হ্যাঁ আমি এত কামাইছি যে আরো বেশি বড় হইতে পারতি, তো অফকোর্স আমি আজকে থেকে শুরু করবো তখন। সো দ্যাটস দ্য থিং। হোয়াট ব্রিংস ইউ হ্যাপিনেস নাও? ওয়ার্ক, অলওয়েজ ওয়ার্ক ব্রিংস মি হ্যাপিনেস। অ্যান্ড দিন শেষে সবচেয়ে ফার্স্ট যেটা অ্যান্ড লাস্ট যেটা, সেটা হচ্ছে বাচ্চারা অ্যান্ড ওয়াইফ, অফকোর্স দ্যাট ইজ ফ্যামিলি হ্যাপিনেস। বাট তুই যদি বলিস যে কাজের ক্ষেত্রে যদি বলিস, ইটস ওয়ার্ক, অলওয়েজ ওয়ার্ক আমাকে অনেক হ্যাপি করে। ইনফ্যাক্ট ওয়ার্কের যদি ওয়ার্ক ভালো না যায়, আমি আমার ফ্যামিলিতেও হ্যাপি থাকতে পারি না, বিকজ আমার কাছে মনে হয় যে তখন এখন তো প্রেশার একটু বেশি। আমার কাছে মনে হয় যে আমি বাচ্চাদেরকে ফিউচারে কী দিতে পারবো না দিতে পারবো, ওরা কই থাকবে কী করবে, একটা এরকম টেনশন থাকে। সো অটোমেটিকলি ওয়ার্ক বিকামস প্যাশন থেকে মোর প্র্যাকটিক্যাল। সো ওইটা একটা স্ট্রেস থেকে যায়। বাট এমনিতে আই লাভ মাই ওয়ার্ক, আই লাভ মাই লাইফ, টু বি অনেস্ট। মজার জিনিস কি, ধরো সর্ট অফ ইউ নো মি ফর 2 years, কারণ হচ্ছে মানে তোর একটু মানুষজন চেনার পরে, আই নো ইউ ফর 10 years. You know me for 10 years.
পার্সোনালি? বাংলাদেশ না, পার্সোনাল চিনা লাগে না। আচ্ছা 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 আচ্ছা। তুমি ভাবতেছো পার্সোনালি, বাট ধরো কিছু ডিফারেন্স আছে। নিয়ে জায়গায় তোর বয়স কত ছিল? যত ছোট হয়েছে, যখন তুমি প্রথম ভিডিও ঢাকা গেছে, কত আগে ছিল? ছোট ছিলাম 2013-14 এরকম। এত আগে দেখি না, 15-এ দেখছি। ওকে 15-এ দেখছি, তো 10 বছর তো হয়েছে। 10 বছর, হ্যাঁ। I was very young. The thing is, You're still young, by the way. I'm very right. I was a kid. এখন You're a I'm a kid. young You're a adult, kid. so I was a হ্যাঁ, kid, true, বা একদম true, ছোট বাচ্চা। My point is, I think ওই সময়কার এই সময় ডিফারেন্সটা, তোমরা ওই সময় ছিল ক্যারেক্টার বেসড ক্রিয়েটার, এখন সব আইডিয়া বেসড ক্রিয়েটার। সো ইফ আই হ্যাভ টু পুট ইট, ধরো মিস্টার বিস্টের ভিডিওতে মিস্টার বিস্ট না থাকলেও নো ওয়ান কেয়ারস এট দিস পয়েন্ট। ওদের কাছে ভিডিওতে, হ্যাঁ, ভিডিওতে শুরুতে 1 মিনিট আছে, এরপর থেকেও নাই, ওর 4টা বন্ধু আছে, 4টা বন্ধু ওরা ভিডিও বানাইতেছে। কারণ এভরিওয়ান ইজ ফোকাসড অ্যাবাউট দ্য আইডিয়া যে এই $1 মিলিয়ন কে পাবে। কেসি নেস্টের ভিডিও, পুরোটা ভিডিও বসে কফি বানালেও মানুষজন দেখবে, বিকজ নো ওয়ান কেয়ারস অ্যাবাউট দ্য আইডিয়া, এভরিওয়ান কেয়ারস অ্যাবাউট হিম। তো ইভেন তো তোমাদের ভিডিওগুলো আইডিয়া বেস ছিল, তারপরও মানুষজন আসলে তোমাদের ক্যারেক্টারই বেশি পছন্দ করছে, অ্যাটলিস্ট তোমাদের জেনারেশন। আমাদের জন্য অভ্যাস হয়ে গেছে, আচ্ছা আমার একটা ভিডিও দিবে সপ্তাহে, আচ্ছা দুপুরে খাইতে খাইতে এটা দেখবো। সো উই দুপুরে খাইতে খাইতে দেখবো, জিনিসটা অনেক মিস করি, রাইট? সো উই আর ইউজড টু ওয়াচিং ইট, অ্যান্ড সাডেনলি হঠাৎ করে আমরা তো ছোটো ছিলাম, আমরা একটু বড় হচ্ছে, আমরা এখন ইউনিভার্সিটি শেষ হয়ে যাচ্ছে, ইউনিভার্সিটি পড়তেছি, যখন পড়তাম স্কুলে 5, 6, 7-এ পড়তাম, এখন ইউ আর আ ফাদার, সৌমিক ভাই ইজ আ ফাদার, জাকি ভাই ইজ আ ফাদার। হাউ ডাজ ইট ফিল? হঠাৎ করে ট্রানজিশন? আমার কাছে মনে হয় যে ফিলিংটা ইজ যে পিওর নস্টালজি। আজকেই গাড়িতে আমরা বলতেছিলাম যে গাড়ি দিয়ে আমরা মিরপুরে যে তোর বাসার সাইডটা বা অফিসের সাইডে যে রোডটা, আমি বলতেছিলাম যে আমরা যখন ভিডিও বানাতে এই রোডে আসতাম, ব্যাক দেন এই রোডটা পাকা হয়নি পুরোপুরি, দুই সাইডে খালি পানি আর পানি, নট আ সিঙ্গেল বিল্ডিং। এখন তো প্রচুর বিল্ডিং। সো দিশা বলতেছে কি ইম্পসিবল, না এখানে পুরোটা পানি ছিল, অ্যান্ড পুরো ডিওএইচএসে কোনো বিল্ডিং নাই, খালি প্লট, ভাঙা চোরা, খালি বালু। ওখানে আমরা ভিডিও বানাতাম, ইট ওয়াজ লাইক ক্যান্টনমেন্টের মতো শান্তি। ভিডিও বানাচ্ছি, আড্ডা দিচ্ছি, ঝালমুড়ি খাচ্ছি, লাইফের স্ট্রেস নাই, চাকরি বাকরি দেখতে হয় না। সো ইটস আ ভেরি পিসফুল লাইফ। ফাস্ট ফরওয়ার্ড, ইট ফিলস লাইক জাস্ট ব্লিঙ্ক করলাম, ওখান থেকে এখানে চলে আসলাম আমরা আজকে। উই হ্যাভ কিডস, উই হ্যাভ ওয়াইফ, অ্যান্ড উই হ্যাভ ফ্যামিলি টু লুক আফটার। উই আর মানে ওল্ড বাট নট ওল্ড, বাট উই হ্যাভ গ্রোন আপ, অ্যান্ড ইটস ক্রেজি। বাট তুই যেটা বললি না যে ভাত খাইতে, জিনিসটা শুনতে অনেক সিম্পল লাগে, বাট যখন কোনো মা বলতো তখন যে আমার বাচ্চা খাচ্ছিল না, বা তোমাদের ভিডিও ছেড়ে দিছি, এখন ও চুপচাপ ভিডিও দেখেন, আমি ওকে খাওয়াই দিচ্ছি, বিকজ দ্যাট ওয়াজ এ সিঙ্গল মাদার। সো ওই জিনিসগুলো যে মানুষের লাইফে, পার্সোনাল লাইফে একটা ইম্প্যাক্ট করতে, লাইফকে ইজিয়ার করে দেওয়া থ্রু কন্টেন্ট, যেটা দেখে মানুষ হাসে, তখন উই ফেল্ট লাইক যে উই হ্যাভ ডান সামথিং ভ্যালুয়েবল। মানে ইটস নট জাস্ট হাসার ভিডিও, মানুষের লাইফের একটা ইম্প্যাক্ট ফেলছে, অ্যান্ড দ্যাট মেড আস ফিল লাইক যে দিস ইজ ওয়ার উই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ। সৌমিকও তখনই বলছিল, ও কিন্তু ক্লায়েন্ট হ্যান্ডলিংয়ে তখন থেকে ইন্টারেস্টেড, অ্যান্ড সৌমিক অ্যাকচুয়ালি করে দেখাইছে। সৌভিকও অলওয়েজ চাইছিল যে চাকরিও করবে, আবার একটু প্যাশনও ফলো করবে, সৌভিকও তাই করে। সো আমার কাছে মনে হয় যে উই অল ওয়ান্টেড টু এক্স্যাক্টলি ওয়ান্ট দিস লাইফ, অ্যান্ড আলহামদুলিল্লাহ ইট হ্যাপেন্ড। অ্যান্ড আমাদের ফ্রেন্ডশিপটাও তখন থেকে এখন পর্যন্ত ইটস দ্য সেম। সো ইটস আ ব্লেসিং. Right. I have seen a lot of kids nowadays, they don't have genuine friends, they don't have genuine lifestyle, and I honestly feel bad for them. If I had the opportunity to show them যে লাইফের অবভিয়াসলি খারাপ জিনিস থাকবে, বাট যদি আমি অপরচুনিটি থাকতো যে দেখানোর জন্য কোনটা ওদের লাইফকে আরো বিউটিফাই করবে, আমি ডেফিনেটলি শেয়ার করতাম। কমপ্লেক্স করে সবাই সবকিছু, যেটা বলতে সিম্পল করে না। অ্যান্ড আমি একটা সবসময় না, এটা একদম অনেস্টলি বলতেছি, নট জাস্ট পডকাস্টে, মানে আমি মন থেকে ফিল করে এটা বলি যে আসে না যে কেউ সাকসেসফুল হয়ে গেল, তখন খুব কমনটা কি যে নীল আর কি, ও তো পারবে, ও তো বাপের টাকা আছে, বা নীল আর কি, এটা আমি হলে আমিও পারতাম, একটা খুব বলে ফেললো। কেন? বিকজ তোর সাকসেসটা সামহাও ও ভ্যালিড ভাবতেছে না। আমার মনে হয় যে আমি যেটা ফিল করি বললাম যে সাকসেসের ভালো ফিলিংটা, আমার সাথে যদি আর দুজন এখানে থাকতো, তোর আমার সাথে, যারা অলসো ভেরি সাকসেসফুল অ্যান্ড হ্যাপি অ্যান্ড কন্টেন্ট উইথ লাইফ, ওদের সাথে আমরা যে ফিলিংটা একসাথে শেয়ার করতাম, দ্যাট উড হ্যাভ বিন আ বিউটিফুল ফিলিং। বিকজ হ্যাপিনেস ইজ সামথিং যেটা নিজের মধ্যে রাখা যায় না, এটা শেয়ার করতে হয়। ওই জন্য আমরা হ্যাপি হলে কিন্তু শেয়ার করছি, আমার না এটা হয়েছে। সো হ্যাপিনেস, আমার মনে হয় যে সবাই যদি সাকসেসফুল হইতে পারতো, দ্যাটস দ্য বেস্ট থিং দ্যাট আই কুড অ্যাকচুয়ালি ডু ফর দ্য সোসাইটি অর দ্য পিপল অ্যারাউন্ড মি, অ্যাটলিস্ট যারা আমার আশেপাশে আছে। বিকজ তখন আমরা সবাই জানি পজিটিভিটির ফিলটা আসলে কীরকম। সো ও যত ভালো করবে, কেমন করছে যে আমাকে বললাম আমিও করতেছি, অ্যান্ড দেন ও আমাকে টিচ করবে, আবার আমি ওকে টিচ করবো, অ্যান্ড উই অল শেয়ার দ্যাট হ্যাপিনেস। সো আমার কাছে মনে হয় যে উই নিড টু লার্ন দ্যাট, we need to understand that we actually want people to be successful. People do not believe it when you say it. They think you're saying it for the video, but you actually feel it and you know it. So I think I will end the podcast with the last clickbait clip. That would be,
You guys started Dhaka Guys again, and why the F did you guys not continue? ওকে এখানে আমি 100% আমি তোকে বলছি আমি কমপ্লিকেট করি না, আমি একদমই কমপ্লিকেট করি না। এটা যখন মিটিং করছে আমি তখনই বলছি ভাই তোরা যখন ফোন দিবি আমি চলে আসবো, আমার কোনো প্রবলেম নেই, বাট আমি তোদেরকে বললাম পারবি না, হ্যাঁ সপ্তাহে একটা ভিডিও করে রেখে দিব, মাসে একটা ছাড়বো এরকম। আমি সব বুঝছি সব, আমি 100% বাট পারবি না, না এটা করবো, এটা ইজি। আমি আমার কোনো প্রবলেম নেই, আমি ইন, যখন ফোন দিবি চলে যাবে, সমস্যা নেই, হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে। তা আমি এটাই, কারণ আমি বলছি যে আমি জানি যে আমি কতদূর টাইম দিতে পারবো, আমি পুরো মাস খাটতে পারবো না, বাট তোর আমাকে যদি একটা ডেট দিয়ে দিস আমি চলে আসবো, আমি অলওয়েজ রেডি। তুই ঢাকার বাইরে যাবি, দেশের বাইরে। এটা কারণ হচ্ছে আগে যখন ঢাকা গেছে ওই সময় দেয়ার ওয়াজ আ ডিস্টিংক্ট লিডার, এখন লিডার নেই, এখন পুরো ডেমোক্রেটিকের জন্য। আমার কাছে তো আমার পার্সোনালি মনে হয় যে আমি পারি না বিকজ আমার টাইম কম, এইটা একটা। সো অন্যদের ক্ষেত্রে আমার মনে হয় সেম, যে অফিস আছে, ফ্যামিলি আছে, আই থিঙ্ক সবাই ও ফ্রি থাকলে হয়তো ও ফ্রি থাকে না, ও ফ্রি থাকলে তার জন্য ফ্রি থাকে না, এরকম। বাট আমি যেটা 100% ট্রাই করি যে যখনই ওয়েন এভার দে নিড মি ফর এ ভিডিও, আমি জাস্ট ট্রাই করি অলওয়েজ উইথ ফ্রি, নো ম্যাটার হোয়াট, মাই বয়েজ কল মি, আই উইল বি দেয়ার। সো এইটা ভিডিওর জন্য আমি 100%, মিটিং থাকলে তখন মিটিং ক্যান্সেল করার চান্স থাকলে ওটা করে দিব। সো আই গিভ দ্যাট প্রায়োরিটি। সৌভিকের ক্ষেত্রে সৌমিকও মোটামুটি টাইম দেয়। সৌভিকের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে সৌভিক অনেক প্রোক্রাস্টিনেট করে, ভয়ঙ্কর প্রোক্রাস্টিনেট করে, আমি ছোটোবেলা থেকে বলছি প্রচুর প্রোক্রাস্টিনেট করে আর শুনে না কথা। বাট আদার দেন দ্যাট বাকি সব ঠিক আছে। ইরফান ফ্রি থাকে মোটামুটি, রুদ্রকে লেজি, রুদ্রকে তো ঘুম থেকে ওরে ঘুম থেকে উঠে আনতে হয় রে ভাই, এখনো এই বয়সে ওরে ঘুম থেকে উঠে আনতে হয়। সো এই আর কি, আই থিঙ্ক এভরিবডি ইজ বিজি উইথ দ্যার লাইফ, আই থিঙ্ক এটা প্লেজ আ বিগ রোল। আমি এই পার্টটা কোয়েশ্চেন করবো, পার্সোনাল কোয়েশ্চেন। আরেকটা ভাই ছিল ওয়ার্সি ভাই, ওয়ার ইজ হি? সো ওয়ার্সি স্টিল দেয়ার, ইনফ্যাক্ট ফানিলি আমি গত পরশু দিনে ওকে স্বপ্ন দেখছি, ইটস ভেরি ফানি। ওয়ার্সির সাথে আমাদের বেসিকলি কথাবার্তা এখন কম হয়, অনেকই কম হয়, বিকজ অফ সাম অফ হিজ পার্সোনাল চয়েসেস বলতে পারিস, বা কোন একটা কারণে আর কি। আমাদের এমন না যে ঝগড়া হয়ে ছাড়াতে, ওরকম না, ইটস জাস্ট কোন এক জায়গাতে গিয়ে দ্য চয়েসেস ডিড নট ম্যাচ উইথ আদার্স। বাট ডেফিনেটলি মানে একটা চাইল্ডহুড ফ্রেন্ড ইজ অলওয়েজ আ চাইল্ডহুড ফ্রেন্ড। সো আজকেও ইফ হি কলস আস রাইট নাও, এক দৌড়ে চলে যাবো, এক দৌড়ে। অ্যান্ড আই এম প্রিটি শিওর যদি ওকেও আমরা কল দিই এখন, ও এক দৌড়েই আসবে। সেটা ভিডিও যদি তুই খ্যাত আসিস, খ্যাত থাকবি, এবারে রুদ্র এনি ডে, মানে ইনফ্যাক্ট ওইটি তুই যখন বলে আমি নিজেও সারপ্রাইজ হয়ে গেলাম। আমি ওকে কালকে নাকি পরশু দিন স্বপ্ন দেখলাম, দ্যাট ইজ লাইক ক্রেজি একটা জিনিস, তুই বলার পরে মাথায় আসলে এই জিনিসটা। তাহলে তুমি ইমাজিন করো যে একজন মানুষ যার পার্সোনাল কোনো ব্র্যান্ড নাই, বাট তোমাদের ঢাকা গাইজের একটা ক্যারেক্টার যার নাম সহ মনে রাখছি ইভেন আফটার অল দিস ইয়ার্স, তাহলে কত বড় ইম্প্যাক্ট তোমরা। এই লাইনটা একটা ইন্টারেস্টিং ইয়ে হচ্ছে, যখন আমরা সিনটা করতেছিলাম ওয়ার্সির কিন্তু একটা ইয়ে আছে ভেরি ওর এক্সপ্রেশন বাড়ানো এরকম, তোকে যে ডায়লগে দিয়ে যে অ্যাক্টিং দিয়ে ওর পারতেছে না, খালি খুব গুড লুকিং। তখন আমি বলছি ভাই তুই একটা কাম কর, তুই চুলি ঠিক কর, সরণ তুই এইটাই কর, এটা করে তুই এই ডায়লগটাই বল। তো এটা আমি এমনি বলতে পারি, তুই এটা এমনি বল। অ্যান্ড দেন হি সেড ইট, অ্যান্ড দেন অটোমেটিকলি ওটা নেচারের সাথে যেতে গেছে, অ্যান্ড নাও পিপল রিমেম্বার দ্যাট ডায়লগ। অ্যান্ড আই স্টিল টুডে আমি জানি না যে এই ডায়লগটা কেন এত মানুষ পছন্দ করে। আই থিঙ্ক মানুষ অনেক পছন্দ করে, যেমন আই থিঙ্ক আই রিয়েলি লাইক সৌমিক ভাই অ্যান্ড ওয়ার্সি ভাই বিকজ দে ওয়ার বোথ ভেরি হ্যান্ডসাম। সৌমিক and Warsi handsome in the sense he's like John Abraham of our right. মানে ও জিম ফার্স্ট ঢুকছে আমাদের সবার আগে। আর সৌমিক ছোটবেলা থেকে he was the most good looking guy and ও সবচেয়ে সেন্সিবল as well। ওর লুক যদিও ভালো বাট ওর কিন্তু আসলে মাথায় ভেরি সেন্সিবল, একদম গুছানো, পড়াশোনা থেকে শুরু করে চাকরি বাকরি ভেরি গুছানো। সো ইয়া, beauty with brain. I will end the pod, I will end it with one sentence just so that you feel bad about it. আমি যখন ক্লাস 6 এ পড়তাম, আমরা স্টাডি টুরে সবাই চিকি ডিস্টিং মামা মুখস্থ করে গাইতাম। সো দ্যাট শুড পুট ইন পার্সপেক্টিভ দ্যাট ইউ হ্যাভ গ্রোন ওল্ড অ্যান্ড ইউ শুড স্টার্ট মেকিং ভিডিওস অ্যাগেন। ঠিক আছে, থ্যাংক ইউ, বাই বাই, কাট।